গল্প শ্যাম সুন্দরী। লেখনীতে তনু রয়, ছদ্মনাম। বিয়ের মণ্ডপ থেকে তুলে এনে কি ভেবেছেন বিয়ে করব আমি আপনাকে? জীবনে না, মরে গেলেও না। তন্দ্রার আগে গজগজ করতে করতে উপরোক্ত কথাটা বলল। তন্দ্রার কথা শুনে মুচকি হাসল প্রণব রায়। চেয়ারে বাঁধা তন্দ্রা এমন কথা বলছে শুনে তার হাসি পাচ্ছে। তন্দ্রার গাল চেপে ধরে বলল, আগে চেয়ার থেকে নিজেকে ছাড়িয়ে দেখাও যান, তারপর চাপা মারবে। তন্দ্রা গর্জে বলল, সাহস থাকলে দড়িটা খুলুন। প্রণব ভ্রু কুঁচকে তাকিয়ে হেসে বলল, যেখানে তোমার পুরো পরিবারের সামনে তুলে আনলাম তখনই কিচ্ছু করতে পারো নি, এখন কিভাবে কি করবে শুনি। আপনি তো গুন্ডা, সবার মাথায় বন্দুক ধরেছিলেন, চাইলেও তারা কিচ্ছু করতে পারেনি। প্রণব কিছু না বলে তন্দ্রাকে খুলে দিল। তন্দ্রা আশেপাশে তাকিয়ে দৌড় দিবে, তখনই প্রণব হাতটা শক্ত করে ধরে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব শখ না তোর রোদ্দুরকে বিয়ে করার? আচ্ছা চিন্তা কর, যদি তোর রোদ্দুর না থাকে তো তুই কি করবি? তন্দ্রা ভয় পেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, না না প্লিজ, ওকে কিচ্ছু করবেন না। কিন্তু তোর রোদ্দুর তো আমার কাছে বন্দি, তুই এখান থেকে পালিয়ে গেলে এবার যদি বিয়ে করতে না চাস তাহলে তুইও বেঁচে ফিরবি না, আর না তোর রোদ্দুর। তন্দ্রা কেঁদে উঠল। প্রণব কিছুটা ব্যাকুল হয়ে বলল, কেন নিজেকে কষ্ট দিচ্ছ? বিশ্বাস করো আমি তোমাকে রানী বানিয়ে রাখব। তন্দ্রা হাতটা ছাড়িয়ে বলল, বিয়ে করব না আপনাকে, ভালোবাসি না, ঘৃণা করি আপনাকে। প্রণব রাগে জোরে জোরে নিঃশ্বাস নিল। তন্দ্রার হাতটা পিঠের সাথে মুচড়ে ধরে বলল, কিন্তু আমি তোমায় ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমি তোমার সিদ্ধান্ত শুনতে চাই না জান। আমাদের বিয়ে আজকেই হবে। তন্দ্রার হাতে ব্যথা লাগছে। চোখ বন্ধ করে বলল, হাত ভেঙে ফেলেন, মেরে ফেলেন আমাকে। প্রণব সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে ব্যাকুল হয়ে বলল, শ্যামসুন্দরী কোথায় লাগছে তোমার? আমি শ্যামসুন্দরী না, তন্দ্রা রায়। ওকে, তুমি আমার শ্যামসুন্দরী। তন্দ্রা প্রণবের পায়ের কাছে বসে কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে যেতে দিন, বাঁচতে দিন আমাকে। 3টা জীবন নষ্ট করবেন না প্লিজ। প্রণব কথা কানে নিল না। তন্দ্রাকে গাড়িতে নিয়ে বসল। গন্তব্য মন্দির। মন্দিরের ভেতরে এলো। গার্ডরা চারিপাশে দাঁড়িয়ে আছে। তন্দ্রা করে টানতে টানতে নিয়ে এলো প্রণব। ঠাকুরমশাই এমন অবস্থা দেখে বলল, এভাবে জোর করে বিয়ে করো না বাবা। প্রণব চিৎকার করে বলল, কাজ কি আপনার তাই করেন? জ্ঞান দেওয়ার জন্য অনেক মানুষ আছে। তন্দ্রাকে একটু আগে রোদ্দুরের রক্তাক্ত মুখ দেখিয়েছে ফোনে। বিয়ে না করলে মেরে ফেলবে, তাই বাধ্য করে বিয়ে করছে। বিয়ের 7 পাক তন্দ্রা ঘুরতে চায়নি দেখে প্রণব কোলে নিয়ে ঘুরিয়েছে। সিঁদুর দানের সময় পাথরের মতো বসেছিল, চোখ দিয়ে অঝরে জল পড়ছে। প্রণব তন্দ্রাকে নিয়ে গাড়িতে উঠল। তন্দ্রা পাথর হয়ে গেছে, তার ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ভালোবাসা না পাওয়ার তীব্র যন্ত্রণায় শেষ করে দিচ্ছে। প্রণবের দিকে এক পলক রক্ত চোখে তাকালো, মনে মনে বলল, মিস্টার প্রণব রায়, তোর জীবন আমি শেষ করে দিব, ঠিক যেভাবে আমার জীবন তুই শেষ করলি। প্রণব এমন করে তাকানো দেখে বলল, শ্যামসুন্দরী কি দেখো? ওই রোদ্দুরের থেকে আমি কিউট এন্ড হ্যান্ডসাম। একবার ভালো করে দেখো, প্রেমে পড়ে যাবা। তন্দ্রা হেসে বলল,
সৌন্দর্য দেখে কেউ কাউকে ভালোবাসে না, ব্যক্তিত্ব ভালো থাকতে হবে। প্রণব চিন্তা করে বলল, সত্যি কথাই তো। সৌন্দর্য দেখলে আমি তোমাকে ভালোবাসতাম না, রাইট? আমি তো সৌন্দর্য দেখিনি, আমি আমার শ্যামসুন্দরী নারীকে দেখে পাগলের মতো ভালোবেসে ফেলছিলাম। তন্দ্রার কিছু বলল না, জানালার দিকে তাকিয়ে ভাবল জীবন তার এমন না হলেও পারত। আজকে খুশি খুশিতে সে তার ভালোবাসার মানুষের সাথে তাদের বাড়ি যেত, আর হলো না তার সাথে হাতে হাত রেখে চলা। তন্দ্রা অতীতের কিছু স্মৃতিতে চলে গেল। রোদ্দুর আর তন্দ্রা পার্কে হাত ধরে হাঁটছিল। রোদ্দুর একের পর এক মজার কথা বলছে আর সে হেসে গড়াগড়ি খাচ্ছে। এমন এমন সময় তাদের সামনে কিছু ছেলের মারামারি লেগে যায়। রোদ্দুর সরে গেলেও তন্দ্রা সরতে পারে না। চোখ বন্ধ করে ওইখানেই দাঁড়িয়ে পড়ে। হঠাৎ কেউ একজন তন্দ্রাকে সরিয়ে নেয়। তন্দ্রা ভাবে রোদ্দুর, তাই ভয় জড়িয়ে ধরে। বেশ খানিক সময় পর পিট পিট করে চোখ মেলে তাকায় তন্দ্রা। সামনে থাকা লোকটাকে দেখে চোখ বড় বড় হয়ে যায়। ভয় কাঁপতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে আপনি? প্রণব তখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে। ভোর কাটে একটা ছেলের কণ্ঠে সে জোরে জোরে বলল, বসো, কিছু তো বলছে না, কি করব? প্রণব বিরক্ত হয়, রাগী গলায় বলল, ছেড়ে দে, চলে যা এখান থেকে। তন্দ্রা ভয়ে সিটিয়ে আছে। রোদ্দুর পাশে এসে দাঁড়াতেই তন্দ্রা হুড়মুড়িয়ে স্থান ত্যাগ করল। প্রণব একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবে কয়েকটা দিন চলে গেল। তন্দ্রা খেয়াল করছে প্রণব ওকে ফলো করছে। কলেজ থেকে ফেরার পথে প্রণব সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে আর যেন রোদ্দুরের সাথে না দেখি, কথাটা মাথায় থাকবে? তন্দ্রা কপাল কুঁচকে বলল, আপনি বলার কে? আমি বলারই সব। আমি তোমাকে ভালোবাসি। আমি বাসি না। দরকার নাই। মিশবা না ওর সাথে, মনে জানি থাকে। এইভাবে অনেকদিন প্রণব এমন করছে। কয়েকদিন তো রোদ্দুরকে মারধরও করেছিল। তন্দ্রা তার পরিবারকে পুরোটা জানানোর পর তাদের দুই পরিবার বিয়ের দিন তারিখ তাড়াতাড়ি ঠিক করে ফেলে। বিয়ের দিন হঠাৎ করেই প্রণব সব জানতে পারে। তন্দ্রা ভেবেছিল কিচ্ছু হবে না, কিন্তু কে জানতো এত কিছু হয়ে যাবে। বিয়ের বাড়িতে সবাই বরের জন্য অপেক্ষা করছিল। তখনই প্রণব তার দলবল নিয়ে সবার মাথায় একটা বন্দুক তাক করে তন্দ্রাকে জোর করে তুলে নিয়ে আসে। এইসব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ফেলল তন্দ্রা। প্রণব গাড়ি থেকে নেমে তন্দ্রাকে কোলে তুলে নিল। তন্দ্রা ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু প্রণব তাকালো না পর্যন্ত। কোনো বরণ না, কিচ্ছু না, বাড়ির ভেতরে গেল। কেউ নেই বাড়িতে। রুমে এনে তন্দ্রাকে নামিয়ে দিয়ে প্রণব বলল, ফ্রেশ হয়ে এসো আর কাবার্ডে জামাকাপড় আছে, পরে নিও। কথাটা বলেই তাড়াতাড়ি কোথাও চলে গেল। এত সময় পর তন্দ্রা একা হলো। চিৎকার করে কেঁদে উঠল। অনেক খোঁজাখুঁজির পর টেবিলের ড্রয়ারে ছুরি দেখতে পেল। হাতে নিয়ে হাসতে হাসতে বলল, আমি তোমার হতে পারলাম না রোদ্দুর, আর কারোর হতে পারবো না। চোখ বন্ধ করে হাতের কবজিতে ছুরিটা বসিয়ে দিল। রক্ত পড়ে ফ্লোর ভেসে যাচ্ছে। তন্দ্রার মাথা ঝিমঝিম করছে। আস্তে আস্তে তন্দ্রা অজ্ঞান হয়ে গেল। প্রণব রুমে এসে এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। জলদি ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে হাতটা ব্যান্ডেজ করে দেয় আর কিছু ঔষধ দিয়ে দেয়। তন্দ্রা চোখ পিটপিট করে তাকিয়ে প্রণবকে দেখতে পায়। তন্দ্রার হাতটা ধরে থমকে তাকিয়ে আছে। তন্দ্রা হাত ছাড়িয়ে নেয়।
উঠে বসল, কপাল কুঁচকে বলল, আপনি আমার হাত ধরে কি করছিলেন? বের হন। প্রণব শান্ত গলায় বলল, সুইসাইড করতে গেছিলে কেন? তো কি করতাম বলেন? এই জীবনের থেকে মৃত্যু শ্রেয়। প্রণব গম্ভীর গলায় বলল, শ্যাম সুন্দরী, তুমি মরে গিয়ে বেঁচে যেতে? অবশ্যই আপনার হাত থেকে বাঁচতাম। প্রণব মুচকি হেসে বলল, তোমার কিছু হলে আমি নিজের প্রাণটাও দিয়ে দিব। আমি পরপারেও তোমার পিছু নিব। তন্দ্রা কিছু বলল না, হাতের ব্যান্ডেজ খুলতে লাগল। প্রণব অবাক হয়ে যায়। তাড়াহুড়ো করে আটকিয়ে চোখ গরম করে বলল, কি করছো? মাথা ঠিক আছে তোমার? তন্দ্রা রেগে প্রণবের কলার ধরে চিৎকার করে বলল, মাথা ঠিক নেই। পাগল করে রাখছেন আপনি আমায়, পাগল। তন্দ্রা ধাক্কা দেয় প্রণবকে। প্রণব তাল সামলাতে না পেয়ে পড়ে যায়। রুমে শব্দ হচ্ছে দেখে প্রণবের গার্ডরা ভিতরে আসে। প্রণবকে তুলতে আসে তারা। প্রণব হাত দিয়ে থামিয়ে ধমকের সুরে বলল, তোমাদের বলি নাই এটা আমার পার্সোনাল রুম? এখানে আসতে হলে পারমিশন নিবে? যাও এখান থেকে। গার্ডরা বিনা বাক্যে চলে যায়। প্রণব উঠে ফের তন্দ্রার পাশে বসে। তন্দ্রার গালটা শক্ত করে চেপে ধরে বলল, যে কাজটা করলি শুধু শখের নারী দেখে বেঁচে গেলি। অন্য কেউ হলে এত সময় লাশ খুঁজে পাওয়া যেত না। যে রোদ্দুরের জন্য এমন করছিস না, ওয়েট কর তুই। আজকেই মরবে রোদ্দুরকে। তন্দ্রা ভীষণ ভয় পেয়ে যায়। আচমকাই কান্না করে উঠে। প্রণব গালটা ছেড়ে দিয়ে আলতো করে গালে হাত দিয়ে বলল, লেগেছে? সরি জান। জানোই তো রাগ উঠলে মাথা ঠিক থাকে না। তন্দ্রা শরীর দুর্বল থাকায় অজ্ঞান হয়ে প্রণবের বুকে ঢলে পড়ল। প্রণব তন্দ্রাকে শুইয়ে দেয়। টেবিল থেকে জল এনে মুখে ছিটিয়ে দিতেই আস্তে আস্তে চোখ মেলে তাকায়। প্রণব এবার বেশ কড়া গলায় বলল, সিন ক্রিয়েটার চাচ্ছি না। ফ্রেশ হয়ে নাও, খাবার নিয়ে আসছি। বেশি কথা বললে ফল ভালো হবে না। তন্দ্রা আর কিচ্ছু বলল না। প্রণব চলে গেল। তন্দ্রা আলমারি খুলল। চোখ যেন তার ছানাবড়া হয়ে গেছে। তন্দ্রার অসংখ্য ছবি লাগিয়ে রাখছে ভেতরে। সবচেয়ে বড় কথা হচ্ছে এক এক রকম শাড়ি দিয়ে সাজানো আলমারিতে নানান রঙের শাড়ি, জামদানি থেকে শুরু করে সব ধরনের শাড়ি আছে। সবার নিচের থাকে ভর্তি চুড়ি এক এক রকমের। তন্দ্রা মেরুন সুতি একটা কাপড় নিল। ফ্রেশ হয়ে রুমে আসতেই প্রণবকে দেখল। প্রণব পেছনে ঘুরে তাকাতেই থমকে গেল। মেরুর শাড়িতে বড্ড মানিয়েছে তার সদ্য বিয়ে করা বউকে। প্রণব বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলল, শ্যাম সুন্দরী, বারবার আমার হৃদয় নিয়ে খেলা করার কি দরকার ছিল এই শাড়িটাই পরায়? ইস! ইতিমধ্যেই হাতে খাবার নিয়ে কাজের মেয়ে রুমি রুমের সামনে এসে বলল, দাদাবাবু আসবো? প্রণব ছোট্ট করে বলল, হু। খাবারগুলো রেখে চলে গেল। প্রণব তন্দ্রার হাত ধরে এনে বসিয়ে বলল, শ্যাম সুন্দরী, খাবার খেয়ে নাও। তন্দ্রা স্পষ্ট গলায় বলল, খাবো না আমি। প্লিজ। না বলেছি মানে খাবো না। কথাটা বলেই উঠে পড়ে সাথে সাথে প্রণব টান দিয়ে কোলে বসিয়ে এক হাত দিয়ে ধরল যাতে উঠতে না পারে। বর্জ কণ্ঠে বলল, বেশি তেড়ামি আমার সাথে?
তন্দ্রা কিছু বলবে তখনই মুখে খাবার দিয়ে দেয়। তন্দ্রা বড় বড় তাকালো। প্রণব কপাল কুঁচকে বলল, তাকিয়ে লাভ নেই, খাও বলছি। তন্দ্রা ফেলে দেয়। প্রণব আবার মুখে দেয়, এইবার হাত দিয়ে মুখ চেপে ধরে বলল, খাও, এইবার ফেললে ওই মেঝেটা তুলে খাওয়াবো। তন্দ্রা ইচ্ছা না থাকার সত্ত্বেও খাবার খায়। কয়েকবার খেয়েই এর খাবে না বলে প্রণব জোর করে না। ঔষধ খাইয়ে দিয়ে করে মিষ্টি হেসে বলল, গুড গার্ল। ঘুমিয়ে পড়ো কেমন? আপনি এই রুমে ঘুমালে আমি এই রুমে থাকবো না। ওকে ফাইন, আমি পাশের রুমে আছি। কথাটা বলে প্রণব চলে গেল। যাওয়ার আগে রুমের দরজা বাইরে থেকে তালা মেরে গেল। রাত প্রায় 3টা, কিন্তু তন্দ্রার চোখে ঘুম নাই। কি করবে ভেবে পাচ্ছে না। বেকনিতে গেল, চারিদিকে চোখ বোলালো, শুধু জঙ্গল আর জঙ্গলের মধ্যে শুধুই বাড়িটাই। বাড়ির চারিপাশে গার্ড দাঁড়িয়ে আছে, কেউ কেউ গভীর ঘুমেও। তন্দ্রা ঠিক করে পালাবে যে করেই হোক। তন্দ্রা একা একাই বলল, যদি এখান থেকে লাফ দেই হাত পা একটাও থাকবে না। কি করা যায়? সাইডিয়া আলমারিতে কাপড় আছে, ওইগুলো দিয়েই বের হব। যেমন ভাবা সেই কাজ। নিচে তো নামলো অনেক কষ্টে, কিন্তু এত মানুষের সামনে যাওয়া খুব কষ্ট হবে। তন্দ্রা তাকিয়ে দেখলো এত বড় গেটটাও, দুজন বসা, আবার তালাও দেওয়া। তন্দ্রা ভাবল অন্য দিক দিয়ে যদি যাওয়া যায়। আস্তে আস্তে আরো জঙ্গলে চলে যাচ্ছে সে। অবশেষে একটা গেট পায়, কিন্তু তালা কে নেই। এইখানে হয়তো এটা পেছনে গেট। চারিদিকে খুঁজে কিছুই পায় না। হঠাৎ একটা পাথর হাতে পড়ে ওইটা দিয়েই বাড়ি দেয় আর তালা ভেঙে যায়। এত শব্দে সবাই এদিকেই আসে, বুঝতে পারছে তন্দ্রা। দৌড়ে বেরিয়ে এলো। গার্ড একজন দেখে ফেলছে হয়তো, এত সময় খবরও চলে গেছে। জোছনা রাতটাই দেখা যাচ্ছে মোটামুটি। জঙ্গল বিনে তন্দ্রা কিছু দেখতে পাচ্ছে না। দৌড়ে যাচ্ছে শুধু। ইতিমধ্যেই সবটা জেনে গেছে। প্রণব রেগে গার্ডকে থাপ্পড় মেরে বলল, এত মানুষের সামনেও যায় কি করে? খুঁজে আনো, না হলো কারোর চাকরি থাকবে না, বলো দিচ্ছি, সাথে প্রাণটাও না। সবাই খুঁজতে থাকে। প্রণব আসে পেছনে গেটে। অনেক দূর এসে গাছের ডালের সাথে মেরুন কাপড়ের টুকরো দেখে বুঝতে বাকি রইল না এদিকেই গেছে তন্দ্রা। তন্দ্রা কারোর পায়ের শব্দে জোপের মধ্যে লুকিয়ে পড়ল। তন্দ্রাকে খুঁজছে সবাই। হঠাৎ তন্দ্রার পেছনে কেউ হাত রাখল। স্পর্শটা ভীষণ বাজে লাগছে। পেছনে ফিরে তাকাতেই মধ্যবয়স্ক একটা লোককে দেখতে পেল। তন্দ্রা ছিটকে দূরে সরে ভয়ে ভয়ে বলল, কে আপনি? আপনি প্রণবের লোক, তাই না? লোকটা হলদে দাঁত বের করে হেসে বলল, প্রণব আবার কে? আমি ওয়াদুর খান। তো তুমি এত রাতে ঘন জঙ্গলে কি করো? কথাগুলো বলতে বলতেই এগিয়ে আসে। তন্দ্রা দূরে সরে আসে। ওয়াদুর খান তন্দ্রা হাত ধরে ফেলল। তন্দ্রা ভয় কেঁপে উঠল। হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছে দেখে ওয়াদুর খান বলল, একা মেয়ে কোথায় যাবা বলো, চলো আমার সাথে চলো। কথাটা বলেই হাসতে হাসতে তন্দ্রাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তন্দ্রা কি করবে বুঝতে পারছে না। এতক্ষণে বুঝতে পারছে পালিয়ে আসা মোটেও উচিত হয়নি। তন্দ্রা চিৎকার করে বলল, প্লিজ কেউ সাহায্য করো, বাঁচাও। ওয়াদুর খান ধমকে বলল, ওই চুপ। তন্দ্রা তাও চুপ করল না। ওয়াদুর খান হেঁটে যেতে একদম প্রণবের সামনে পড়ে। প্রণব তন্দ্রাকে খুঁজতেছিল।
তন্দ্রা প্রণবকে দেখে প্রাণ ফিরে পেল। কাঁদো কাঁদো গলায় বলল, বাঁচান আমাকে প্লিজ। প্রণব ওয়াদুর খানের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, হাত ছাড় নয়তো তোর হাত থাকবে না। ওয়াদুর খান বলল, ওই কে রে তুই? প্রণব নিজের রাগ কন্ট্রোল করে ট্রাই করতেছে কিন্তু পারছে না। পেছনে থেকে বন্দুক বের করে ওয়াদুর খান কপালে ধরে চিৎকার করে বলল, হাত ছাড় বলছি। ওয়াদুর খান ভয় পেয়ে হাত ছেড়ে দেয়। তন্দ্রা ছাড়া পেয়ে প্রণবের হাত জড়িয়ে ধরে দাঁড়ায়। প্রণব ফার্স্টে লোকটার হাতে গুলি করে। লোকটার চিৎকারে পুরো জঙ্গল যেন কেঁপে উঠল। তন্দ্রা ভয়ে প্রণবকে খামচে ধরে চোখ বন্ধ করে রইল। প্রণব মুচকি হেসে বলল, আমার শ্যামসুন্দরীকে যে স্পর্শ করবে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে দুইবার ভাবি না মর তুই। কথাটা বলেই ওয়াদুর খানের কপালে গুলি করে সাথে সাথে মারা যায়। তন্দ্রা ভয় কাঁপছে। প্রণবকে জড়িয়ে ধরে কেঁদে উঠে। প্রথম স্পর্শ প্রণবের হৃদয় ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, তার ইচ্ছে করছে ঝাপটে ধরতে কিন্তু রাগের জন্য পারছে না। প্রণব শক্ত গলায় বলল, ছাড়ো আমায়। তন্দ্রা বুঝতে পারে সে কি করছে তাই ছেড়ে দেয়। তন্দ্রার কাটা হাতে চেপে ধরে প্রণব একদম নিজের কাছে আনে। ব্যথায় দাঁতে দাঁত চেপে রইল তন্দ্রা। প্রণব ধমকে বলল, ইচ্ছে করছে পুঁতে দিয়ে যাই তোকে এখানে। তন্দ্রা কিছু বলে না। প্রণব হাতটা ছেড়ে দিয়ে ভালো হাত ধরে টানতে টানতে জঙ্গলের ভেতর দিয়েই নিয়ে গেল। তন্দ্রা তাল সামলাতে পারছে না, বারবার হোঁচট খাচ্ছে তো গাছের ডালপালার সাথল বাড়ি খাচ্ছে। হঠাৎ করে তন্দ্রা পিঠে কাটা ফুটে যায়। তন্দ্রা দাঁড়িয়ে পড়ে অসহ্য যন্ত্রণায় বলে উঠল, আহ! প্রণব তন্দ্রার হাতটা ছেড়ে দেয়। তন্দ্রা গাছের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। চোখ দিয়ে অনবরত জল পড়ছে। প্রণব কাছে এসে ব্যাকুল হয়ে বলল, কোথায় ব্যথা পেলে? পেছনে ঘুরো। তন্দ্রা অস্বস্তি হচ্ছে আমতা আমতা করে বলল, না মানে থাক ঠিক আছে আমি চলেন। ঘুরো এদিকে। না মানে জামাটা ছিঁড়ে গেছে। প্রণব কথা শোনার পায় না, তাই জোর করেই তন্দ্রাকে ঘুরিয়ে নিল। কাটা ফুটে গেছে, আলতো করে কাটাটা তুলে দিল। নিজের শার্ট খুলে তন্দ্রাকে জড়িয়ে দিল। অন্যদিকে চোখ ঘুরিয়ে প্রণব বলল, পাগলামো করে পালাতে গেলে কেন? জানোই তো রাগ উঠলে মাথা ঠিক থাকে না। যাই হোক সরি জান। প্রণবের চোখ মুখ এখনো রাগে লাল হয়ে আছে। তন্দ্রা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। প্রণব গায়ে সাদা হাতাকাটা গেঞ্জি পরা। তন্দ্রা আস্তে করে বলল, প্লিজ বাসায় চলেন। রুমে এসে প্রণব বলল, ফ্রেশ হয়ে নাও, আমি রুমিকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমার পিঠে ঔষধ লাগিয়ে দিবে কেমন? তন্দ্রা মাথা দিয়ে হ্যাঁ বলে। তন্দ্রার মনে একটু অদ্ভুত এক ভালো লাগা সৃষ্টি হয়েছে। 5টার দিকে প্রণব আবার রুমে এলো। তন্দ্রা একটু ঘুমাবে বলে ঠিক করেছে। হাতে ছিকল দেখে তন্দ্রা বলল, ছিকল নিয়ে আপনি এখন এখানে? প্রণব তন্দ্রার কোমরে ছিকল দিয়ে তালা দিল। নিজের হাতেও সেম কাট করল। প্রণব কপাল কুঁচকে বলল, আমি তোমাকে 100% বিশ্বাস করি না। শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি। তন্দ্রা অবাক হয়ে বলল, আমি আপনি এক বিছানায়? জীবনে না, আপনি অন্য রুমে যান। স্বামী স্ত্রী আমরা, প্রবলেম কোথায়? আর বিশ্বাস রাখতে পারো তোমার অনুমতি ব্যতীত তোমাকে স্পর্শ পর্যন্ত করব না আমি। বিশ্বাস আমি আপনাকে করতে চাই না।
বেশি কথা বললে এখনই কল দিব, তোমার প্রাণের রোদ্দুর আকাশে তারা হয়ে যাবে। নিজের সারারাত ঘুমাওনি পাকনামির জন্য আর আমাকে ঘুমাতে দাওনি। এখন ডিস্টার্ব করলে খবর আছে মাইন্ডেড। কথাটা বলেই প্রণব শুয়ে চোখ বন্ধ করে নিল। তন্দ্রা বকতে বকতে মাঝখানে কয়েকটা বালিশ রেখে নিজে শুয়ে পড়ল। কিছু সময়ের মধ্যে দুজনেই গভীর নিদ্রায় চলে গেল। ঘুম থেকে উঠে তন্দ্রা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বেজে গেছে। ওয়াশরুমে যাবে দেখে উঠে কিন্তু এগুতে পারছে না। মনে পড়ল ছিকলের কথা, যে ঘুমিয়েছে উঠবে বলে মনে হচ্ছে না। তন্দ্রার ছিকল ধরে টানাটানিতে প্রণব চোখ মেলে তাকায়। তন্দ্রা গম্ভীর গলায় বলল, খুলে দিন, ওয়াশরুম যাব। প্রণব কিছু না বলে খুলে দেয়। প্রণবের ঘুমের ঘোর এখনো কাটেনি, তাই চোখ বন্ধ করল। সকালের পর আর প্রণবকে দেখেনি তন্দ্রা। এখন বিকেল হয়ে আসছে। সারাদিন রুমে ভীষণ বোরিং হচ্ছে, তার মধ্যে এই রুমে মেয়েটা আঠার মতো লেগে আছে। প্রণব বাসা থেকে যাওয়ার পর এক চুলও তার পাশ থেকে সরেনি। তন্দ্রার আগে রুমের বাইরে এলো। চারিদিকটা ঘুরে দেখবে, এত বাড়িতে কি কেউ থাকে না তাই দেখবে সে। রুমি মেয়েটা পেছনে পেছনে আসছে। তন্দ্রা কপাল কুঁচকে বলল, কি সমস্যা, তুমি এমন আমার সাথে লেগে আসো কেন? রুমি মাথা নিচু করে বলল, আসলে দিদি দাদাবাবু বলেছে আপনার সাথে থাকতে এক চুল যাতে চোখের আড়াল না হন সেদিকে দেখতে বলছে। মেয়েটার বয়স 14 হবে, দেখতেও সুন্দর। তন্দ্রা ধমকে বলল, আমি বলছি এখন যাও। রুমি নিচের দিকে তাকিয়ে বলল, আমি যেতে পারবো না। তন্দ্রা খেয়াল করল মেয়েটা ভীষণ ভয় পাচ্ছে, তাই কিছু বলল না। তন্দ্রা শান্ত গলায় বলল, এত ছোট বয়সে এই কাজ করো কেন? আমার মা এখানেই কাজ করেন। মা রান্নার কাজটা করে আর আমি মায়ের সাথে সাহায্য করি। আমরা এখানেই থাকি, দাদাবাবু না থাকলে এতদিনে আমরা ভেসে যেতাম। কেন? আমার বাবা অন্য একজনকে বিয়ে করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। ভাগ্য ভালো ছিল সেদিনই দাদাবাবুর সাথে দেখা আমাদের এখানে নিয়ে আসে। জানেন দিদি, দাদাবাবু আমাকে স্কুলও ভর্তি করিয়ে দিয়েছে। তন্দ্রা শুধু শুনল মানুষটাকে যতটা খারাপ ভেবেছে এতটাও খারাপ না। তন্দ্রা কথা না বাড়িয়ে হেঁটে হেঁটে দেখতে লাগলো। এত বড় বাড়িতে অনেক রুম, কিন্তু সব রুমে তালা দেওয়া। তন্দ্রা খেয়াল করলো একটা রুম খোলা। তন্দ্রা উকি দিয়ে দেখল রুমটা ভীষণ চকচক করছে, তার মানে এখানে কেউ থাকে। দরজার সামনে দুজন গার্ড দাঁড়িয়ে আছে। তন্দ্রা ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই একজন বলে উঠল, ক্ষমা করবেন ম্যাডাম, এই রুমে স্যারের অনুমতি ব্যতীত আমরা আপনাকে ভেতরে যেতে দিব না। তন্দ্রা অবাক হয়ে বলল, ভেতরে কি আছে? আমি যাব, সরেন। না সরি ম্যাডাম, আমরা তাহলে স্যারকে বলি আপনি যেতে চাইছেন। গার্ড ফোন করে প্রণবের সাথে কথা বলে ফোনটা কেটে দিয়ে বলল, সরি ম্যাডাম, স্যার পারমিশন দেয়নি। রুমি ম্যামকে নিয়ে যাও রুমে। তন্দ্রা কথা না বাড়িয়ে চলে এলো। যে করেই হোক সে দেখবে ওই রুমে কে আছে। কে থাকতে পারে? রাত 8টার দিকে প্রণব রুমে আসে। তন্দ্রা খাটে হেলান দিয়ে গভীর চিন্তা করছে। জ্বর আসছে নাকি দেখার জন্য প্রণব তন্দ্রার কপালে হাত দেয়। তন্দ্রা ছিটকে উঠে রাগী গলায় বলল, যখন তখন স্পর্শ করতে চান, সমস্যা কি আপনার? প্রণব অবাক হয়ে বলে, মানে? মানে এত কিছু জানি না, আমি রোদ্দুরের কাছে যাব, প্লিজ আমাকে নিয়ে যান। শান্ত মেজাজ মিনিটের মধ্যেই গরম হয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলল, পর পুরুষের নাম মুখে নিতে লজ্জা করে না তোমার? তন্দ্রা ক্ষেপে ফুঁসে ওঠে, চিৎকার করে বলল, আপনি ছিলেন পরপুরুষও না। রোদ্দুর আমার জীবন। প্রণব টান দিয়ে তন্দ্রাকে একদম নিজের কাছে এনে বলল, তোমাকে স্পর্শ করা বাতাসকেও আমি ঘৃণা করি,
আর সেখানে রোদ্দুরকে দরকার পড়লে আমি সরিয়ে দিব, তবু তোমার সংস্পর্শে আসতে দিব না। তন্দ্রা কান্না করতে লাগল। তন্দ্রার ভীষণ অসহায় লাগছে নিজেকে। তন্দ্রা অসহায় কণ্ঠে বলল, কেন করলেন এমন? ঘৃণা করি আমি আপনাকে। তুমি ঘৃণা করতেই পারো, আমি ভালোবাসি। আমার ভালোবাসা 100% ঘৃণা 0%, আর তোমার ঘৃণা 100% ভালোবাসা 0%। বুঝতে পারছেন? যখন ছেড়ে দিন আমাকে। প্রণব একটু হেসে বলল, যদি বলো নিজের জীবন দিতে রাজি, তোমাকে ছাড়তে রাজি না শ্যাম সুন্দরী। আপনি জোর করে বিয়ে করেছেন, হয়তো শরীরও জোর করে পাবেন, কিন্তু মন জীবনেও পাবেন না। আমি আপনাকে জীবনেও মেনে নিতে পারবা না। তুমি একদিন নিজের থেকেও আমাকে বেশি ভালোবেসে ফেলবে। এমন দিন আসার আগে আমার মৃত্যু হোক। তন্দ্রা এইবার প্রণবের কলার চেপে ধরে বলল, আপনি ভিলেন, নিজের সুখটা বুঝেন। প্রণব মুখে হাসি রেখে বলল, শ্যাম সুন্দরী নায়ন তো সবাই হয়, আমি না হয় ভিলেনই হলাম। সবাই নায়ক হলে ভিলেন হবে কে? হ্যাঁ, আমি নিজের সুখ বুঝি। দিন শেষে নিজের ভালো থাকার জন্য সব করতে পারি আমি। আপনার জীবন ধ্বংস করে দিব। প্রণব তন্দ্রার হাতের উপর হাত রেখে বলল, করো, আমি মানা করছি না। তোমার যা ইচ্ছে তাই করবে আমাকে। বদলে শুধু আমার হয়ে থাকো। তন্দ্রা অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রণব কলার ছাড়িয়ে বলল, আজ পর্যন্ত কেউ কলার ধরার সাহস পায় নাই, তুমি তা করলে। এই জন্যই তোমাকে এত ভালোবাসি জান। তন্দ্রা অঝরে কান্না করছে আর বলছে, রোদ্দুর। প্রণবের রাগ এইবার চরম সীমানায় পৌঁছে গেছে। পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করলে রিসিভ হতেই বলে উঠল, ইচ্ছে রকম মারবি। 2 মিনিটের মধ্যে পিক দিবি। ফোনটা কেটে দিল। পিক আসতেই মুচকি হাসল। ফোনটা তন্দ্রার হাতে দিয়ে বলল, দেখ, তোর একটা একটা ডাকে রোদ্দুর আরো মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। তন্দ্রা পিক দেখে ভয় পেয়ে যায়। কি নির্মম ভাবে মারছে। ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। চিৎকার করে কান্না করে উঠে। প্রণব আলতো করে গাল স্পর্শ করে বলে, জান, ভুলে যাও ওকে। আই প্রমিস, তোমার চোখে এক ফোঁটা জল আসতে দিব না। প্রণব ফের শক্ত গলায় বলল, আর একটা কথা, নেক্সট টাইম রোদ্দুর নাম তোর মুখে শুনলে ওরে ওপারে পাঠিয়ে দিব। কথাটা বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। তন্দ্রা বুকটা ফেটে যাচ্ছে। কি করবে সে বুঝতে পারছে না। রাত আনুমানিক 10টা বাজে। তন্দ্রা প্রণবকে একটু আগে কথা বলতে শুনছে। প্রণব এখনই বের হবে রোদ্দুরকে দেখতে। ওইখানেই যাবে। তন্দ্রা সিদ্ধান্ত নিল সে রোদ্দুরকে ফলো করবে। বাড়ির বাইরে আসলো। গার্ডরা তাকিয়ে আছে। তন্দ্রা হেসে বলল, রুমে বোরিং লাগছে, ঘুরতেছি, পালাবো না। তন্দ্রা আস্তে আস্তে গাড়ির কাছে গেল। গাড়ির পিছনে লুকিয়ে পড়ল। প্রণব এসে গাড়িতে বসল। প্রণবের বিশ্বস্ত গার্ড রৌশন, সেও এসে প্রণবের সাথে বসল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। প্রণব বলে উঠল, রৌশন, রোদ্দুরকে মেরে ফেলা ঠিক হবে? রৌশন থতমত খেয়ে বলল, ভাই, না মারাই ভালো। থাক শালায় ওইভাবে পড়ে। আচ্ছা চল আগে দেখি। নির্দিষ্ট জায়গায় গাড়ি থামল। দুজনেই নামল। তন্দ্রাও গাড়ি থেকে নেমে ফলো করতে লাগলো। পুরনো একটা বাড়িতে লুকিয়ে রাখছে। রুমের ভেতরে দুজন গেল। তন্দ্রা দরজার আড়াল থেকে সবটা দেখছে।
রোদ্দুরের এই রক্তাক্ত মুখটা দেখে থমকে গেছে তন্দ্রা। প্রণব রোদ্দুরের চুল ধরে বলল, বল, এখনো ভালোবাসিস শ্যাম সুন্দরীকে? রোদ্দুর কথা বলতে পারছে না, তাও বলল, না ভাই, বাসি না, প্লিজ ছেড়ে দিন। ছেড়ে দিব তোকে? ছেড়ে দিলে সেই কুকুরের মতো আমার শ্যাম সুন্দরীর পেছনে ঘুরবি তুই? রোদ্দুর কান্না করতে করতে বলল, ভাই, ওরে আমি আগেও বাসতাম না, অভিনয় করতাম, প্লিজ ছেড়ে দিন। তন্দ্রা এইসব কথা শুনে থম মেরে দাঁড়িয়ে রইল, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। তার রোদ্দুর এমন কথা বলছে। প্রণব ঠাসিয়ে কয়টা থাপ্পড় মারল। তন্দ্রা ভয় কেঁপে উঠল, পেছনে সরে আসতেই কিছুর সাথে লাগে আর পড়ে যায়। প্রণব শব্দ শুনে বাইরে এসে দেখে তন্দ্রা পড়ে আছে। প্রণব ভীষণ অবাক হয়। তন্দ্রাকে তুলে অবাক হয়ে বলল, এখানে তুমি? তন্দ্রা কিছু বলে না। প্রণব দাঁতে দাঁত চেপে বলল, ফলো করছিলে? হুম। প্রণব রাগ উঠতেছে, তন্দ্রার হাতটা শক্ত করে ধরে বলল, আজকাল তোমার বড্ড সাহস বাড়ছে, ওকে চলো। প্রণব তন্দ্রাকে ভেতরে নিয়ে যায়। তন্দ্রা কাঁদতে কাঁদতে বলল, রোদ্দুরকে ছেড়ে দিন প্লিজ। রোদ্দুর চোখ মেলে তাকিয়ে বলল, তন্দ্রা প্লিজ আমাকে সাহায্য করো। প্রণব ধমকে বলল, ওই আওয়াজ নিচে কর। তোর মুখে তন্দ্রার নাম মানায় না। চুপ, রৌশন, মার ওকে। রৌশন ইচ্ছে রকম মারতে থাকে। প্রণব তন্দ্রাকে টানতে টানতে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে বসিয়ে নিজেও বসে। ড্রাইভারকে বলল, বাসায় যাও। তন্দ্রার কানে খালি কথাগুলোই ভাবতেছে। সত্যি কি তার রোদ্দুর তাকে ভালোবাসে না, নাকি ভয় বলছে? বাড়ি গিয়ে প্রণব প্রত্যেকটা গার্ডকে রুমিকে ইচ্ছে মতো বকে। তন্দ্রা যাতে বাড়ির বাইরে যেতে না পারে সেদিকে বিশেষ লক্ষ্য দিতে বলছে। তন্দ্রা আজকেও প্রণবকে রুমে থাকতে দেয়নি। প্রণব রুমিকে রেখে আসে তন্দ্রার রুমে। অন্য রুমে এসে শুয়ে পড়ে। রাত 1টার দিকে রৌশন প্রণবের রুমে এসে প্রণবকে ডাকে। প্রণব কপাল কুঁচকে বলল, কি হয়েছে, তোকে এমন লাগছে কেন? রৌশন হাঁপাতে হাঁপাতে বলল, ভাই পালিয়ে গেছে। প্রণব অবাক হয়ে বলে, কে পালিয়ে গেছে? রৌশন ভয়ে ভয়ে বলল, রোদ্দুর। প্রণব ঠাসিয়ে থাপ্পড় মেরে কলার চেপে বলল, তোর এত জন থাকতে ও পালায় কি করে? রৌশন ভয় পেয়ে যায়, ভয়ে ভয়ে বলল, ভাই জানি না। কি করে যে পালালো। এইবারের মতো মাফ করেন, খুঁজতেছি, আমরা পেয়ে যাব। প্রণব ধাক্কা দিয়ে বলল, 24 ঘন্টার মধ্যে যে করেই হোক রোদ্দুরকে চাই, না হলে তোদের খবর আছে। আচ্ছা ভাই। রৌশন চলে যেতেই প্রণব কয়েক জায়গায় বলে দিল ফোন করে। কয়েকটা পিকও দিয়ে দিচ্ছে যাতে খুঁজে পেতে সুবিধা হয়। কেউ তো পালাতে সাহায্য করেছে, সেই বিশ্বাসঘাতককে তাকেই খুঁজে বের করবে প্রণব। রোদ্দুরকে পাহারা দিতে যাদের রাখছিল সবাইকে বাসায় আসতে বলছে। বসার ঘরে একে একে সবাই এসে দাঁড়ায়। প্রণব সবাইকে তার ভয়ঙ্কর নজর দিয়ে দেখছে। প্রণবের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। হাতে বন্দুক। একে একে সবাইকে দেখে একজনের মাথায় বন্দুক ধরে বলল, বিশ্বাসঘাতক। প্রণবের কাছে বিশ্বাসঘাতকের একটাই শাস্তি, মৃত্যু। লোকটা প্রণবের পায়ে পড়ে যায়, পা ধরে বলল,
বসো, এইভাবের মতো মাফ করেন আর হবে না। প্রণব লোকটা মাথার মধ্যে গুলি করল রৌশনকে বলল, লাশটা নিয়ে যা, জায়গা পরিষ্কার কর, আর যাও সবাই। হঠাৎ করে তন্দ্রার চিৎকার শুনতে পায় প্রণব। তন্দ্রা গুলির শব্দে ভয় পাইছে। রুমি কিছুতেই সামলাতে পারছে না। প্রণব দৌড়ে রুমে গেল, গিয়ে দেখে ভয় কাঁপছে তন্দ্রা। রুমিকে ইশারা করে বলে চলে যেতে। প্রণব তন্দ্রার পাশে বসে শান্ত গলায় বলল, রিল্যাক্স, কিচ্ছু হয়নি জান। তন্দ্রা ভয়ে ভয়ে বলল, কিসের শব্দ হলো? আবার কাকে মারলেন? প্রণব তন্দ্রার গালে আলতো করে হাত দিয়ে বলল, কাউকে না। শ্যাম সুন্দরী, প্লিজ শান্ত হও। প্রণব তন্দ্রাকে শক্ত করে জড়িয়ে ধরে। তন্দ্রা আস্তে আস্তে শান্ত হয়। যখন বুঝে প্রণব জড়িয়ে ধরে আছে, তন্দ্রার মেজাজ বিগড়ে যায়। প্রণবের ঘাড়ে কামড় বসিয়ে দেয় জোরে। প্রণব প্রস্তুত ছিল না, ব্যথা পেয়ে ছেড়ে দিয়ে ঘাড়ে হাত দেয়। তন্দ্রা ঘৃণায় বলে উঠল, মানুষ মারা আপনার একটা নেশা? না জান, তুমি আমার নেশা। কিন্তু তুমি এটা কি করলে? প্রণব ঘাড় থেকে হাত সরিয়ে বলে। ঘাড়টা লাল হয়ে গেছে। ফর্সা মানুষ, ঘাড়ে দাঁতের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। তন্দ্রা বেশ রাগ দেখিয়ে বলে, বেশ করেছি, এমন করে জড়িয়ে ধরল, আরও করব। প্রণব মুচকি হেসে বলল, তাই নাকি জান? তোমার লাভ বাইট পেতে আমাকে যদি এইটুক করতে হয় করব। তন্দ্রা চোখ বড় বড় করে তাকায়। প্রণব ফের বলে উঠে, জান, তুমি যে কাজটা করলে সবাই তো দেখবে, এটা আমি কিন্তু তোমার নামই বলে দিব। তন্দ্রা কপাল কুঁচকে বলল, আপনার যা ইচ্ছে করেন। বেশি বুঝবেন, আপনার কপালে দুঃখ আছে। ইস মহারানী, ভয় পেয়ে গেলাম আমি। কি করবেন আপনি শুনি? তন্দ্রার লম্বা চুলগুলো খুলে গেল। রেগে প্রণবের একদম সামনে গিয়ে চোখ রাঙিয়ে বলল, মারব। প্রহর হেসে বলল, লম্বা চুলওয়ালা মেয়েটা ঝগড়ুটে হয়। তন্দ্রা রেগে বলল, কি বললেন আপনি? প্রহর মুচকি হেসে বলল, আমি বলিনি, হুমায়ুন আহমেদ অপেক্ষা বইয়ে বলেছেন। তন্দ্রা কপাল কুঁচকে মুখটা গম্ভীর করে রইল। তন্দ্রা তেড়ে এসে বলল, মেরে ফেলবো আপনাকে। প্রণব হেসে উঠে বলল, উফ শ্যাম সুন্দরী, এর জন্যই তোমাকে এত ভালোবাসি। মারো। আমি রেডি। তন্দ্রা প্রণবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, অসভ্য আপনি। জানি তো। যাবেন কি আপনি? আচ্ছা আচ্ছা, যাচ্ছি, একটু ঘুমিয়ে নাও। হঠাৎ করেই তন্দ্রার ওই রুমটার কথা মনে পড়ল। প্রণব দরজা পর্যন্ত চলে গেছে, তখন তন্দ্রা বলল, শুনুন না। প্রণবের ঠিক হৃদয় লাগে কথাটা। তন্দ্রার পাশে এসে বসে সুর টানিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, বলুন না। উপর তালায় বড় রুমটায় কে থাকে? প্রণব কথাটা শুনেও না শোনার ভান করে বলল, ঘুমিয়ে পড় আসি আমি। বলবেন না? প্লিজ বলেন। প্রণব মুচকি হেসে তন্দ্রার এক গালে হাত দিয়ে বলল, যেদিন তুমি আমাকে স্ব ইচ্ছে মেনে নিবে সেদিন বলবো। তন্দ্রা প্রণবের মুখের দিকে তাকাল। এই প্রথম তন্দ্রা খেয়াল করল প্রণবের ঠোঁটের ঠিক নিচে গাঢ় একটা তিল। মারাত্মক সুন্দর তিলটা। চাপ দাড়ি, কালো শার্টে মারাত্মক লাগছে। তন্দ্রা চোখ ফিরিয়ে নিয়ে বলল,
এখন বললে সমস্যা কি? অনেক সমস্যা। বাই যান। প্রণব রুম থেকে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। তন্দ্রাও হার মানার পাত্রী না। তন্দ্রা মনে মনে বলল, এটাই সুযোগ, এখন সবাই ঘুমিয়ে আছে। ওই রুমে যাই। তন্দ্রা লুকিয়ে লুকিয়ে রুমটার সামনে আসে। গার্ড দুইটায় ঘুমিয়ে আছে, কিন্তু মাঝে মাঝে একটু একটু করে তাকাচ্ছে। তন্দ্রা সুযোগ বুঝে ভেতরে প্রবেশ করল। ঘরটা অন্ধকার, তন্দ্রা কিছু দেখতে পারছে না। একটা ড্রিম লাইট আছে, কিন্তু এত দেখা যাচ্ছে না। তন্দ্রা পুরো রুমে চোখ বুলায়, কত সুন্দর এই রুমটা, কে থাকে এখানে? এইসব ভাবতে ভাবতে আরো ভেতরে যায়। তন্দ্রা অন্ধকার রুমে ভালো করে হাঁটতে পারছে না, হোঁচট খেয়ে পড়ে যায়। শব্দে গার্ডের ঘুম ভেঙে যায়। তন্দ্রা আলমারির পেছনে লুকিয়ে পড়ে। পাটা ধরে বসে পড়ে অনেক ব্যাগ পাইছে। গার্ড দুইটা শব্দ পাওয়ার সাথে সাথে রুমে আসলো, লাইট অন করে পুরো রুমে চেয়ে দেখল। তন্দ্রা শুধু মনে মনে বলছে, হায় উপরালা, এদিকে যাতে না আসে, প্লিজ বাঁচাও। একটু খুঁজে দুজনে লাইট অফ করে চলে গেল। তন্দ্রা শান্তির নিঃশ্বাস নিল। আস্তে আস্তে বেরিয়ে এলো। একা একাই বলল, কি বাড়ি রে বাবা, চোরের মতো থাকতে হচ্ছে। তন্দ্রা আস্তে আস্তে খাটের কাছে যায়। সেখানে গিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তন্দ্রা যতদূর জানে এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এটা কে? ভালো করে মুখটা দেখার চেষ্টা করলো তন্দ্রা। তন্দ্রা অন্য পাশে গিয়ে মুখটা ভালো তাকিয়ে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এ তো প্রায় ওই ভিলেন প্রণবের মতো দেখতে। ঠোঁটের ঠিক নিচে প্রণবের মতো গাঢ় একটা তিল। কে উনি? প্রণবের মা? হতে পারে, কিন্তু উনাকে এভাবে রাখে কেন? তন্দ্রা বসে ভালো করে দেখে মহিলাকে, কি সুন্দর মুখ, বয়সকালে কি সুন্দরী না ছিল উনি, তাই চিন্তা করছে তন্দ্রা। তন্দ্রা বুঝতে বাকি নেই এটাই প্রণবের মা। কারণ চেহারা অনেকটাই মিল, যে কেউ বলে দিতে পারবে এটাই প্রণবের মা। তন্দ্রা আরও একটু সময় বসে থেকে সুযোগ বুঝে চলে আসে রুমে। রুমে এসে গভীর চিন্তা করতে থাকে। হাসতে হাসতে তন্দ্রা বলল, তোর দুর্বল জায়গা আমি পেয়ে গেছি মিস্টার ভিলেন। এবার আমার খেলা দেখবি। বিকেলবেলা তন্দ্রা বুদ্ধি করলো আবার ওই রুমে যাবে। অনেক প্ল্যান করে নিয়েছে, হাতে একটা ছুরি নিয়ে নিয়েছে। রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই গার্ড বলে উঠল, সরি ম্যাম, ভেতরে যেতে পারবেন না। তন্দ্রা ছুরিটা বের করল। গার্ড দুজন খানিকা ঘাবড়ে গিয়ে বলল, ম্যাম কি করছেন? তন্দ্রা নিজের হাতে ছুরি ধরে বলল, ভেতরে যেতে দিন, না হলে হাতে ছুরি চালিয়ে দিব আর বলে দিব আপনারা মারছেন আমাকে। তখন প্রণব আপনাদের কি করবে বুঝতেই পারছেন। গার্ড দুজন রীতিমতো ভয় পাচ্ছে, তারা জানে তন্দ্রার কিছু হলে তাদের জানে মেরে ফেলবে। শুকনো রোগ গিলে বলল, প্লিজ ম্যাম, কিছু করবেন না, তাহলে ভেতরে যেতে দিন, না হলে কিন্তু। তন্দ্রা হাতে ছুরিটা ধরে বলল। গার্ডরা ভয়ে বলল, না ম্যাম। তন্দ্রা ভেতরে গেল। ভেতরে গিয়ে দেখল কালকের মহিলাটা বসে আছে খাটে। তন্দ্রাকে দেখে অবাক পর্যন্ত হয়নি। তন্দ্রা পাশে গিয়ে বসল। মুচকি হাসল মহিলাটা। তন্দ্রার ডালে আলতো হাত দিয়ে বলল, এখানে এলো কেন মা? প্রণব জানলে বকবে। জানবে কি মনে হয় এত সময় জেনে গেছে। তন্দ্রা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, শান্ত গলায় বলল, আপনি কে? মুচকি হেসে উনি বলল,
আমি প্রণবের মা প্রিয়ন্তী রায়, তোমার শাশুড়ি। আপনি চেনেন আমাকে? হ্যাঁ প্রণব অনেকবার তোমাকে দেখিয়েছে। আসলে আমি হাঁটতে পারি না, অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গেছে। প্রণব আমাকে হুইল চেয়ারে নিয়ে যায় মাঝে মাঝে। ও, আপনার কপাল তো সিঁদুর। আপনার হাজবেন্ড মানে শ্বশুর মশাইও কি এখানেই থাকেন? প্রিয়ন্তী রায় চুপ হয়ে গেলেন। দীর্ঘশ্বাস ফেলে বলল, বাদ দাও এইসব কথা, তুমি চলে যাও। হুড়মুড় করে প্রণব রুমে প্রবেশ করল। তন্দ্রা তো প্ল্যানের কথা ভুলেই গেছিল। মায়ের মনে পড়ল। প্রণব এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, বড্ড সাহস হয়েছে এসো। তন্দ্রা ছুরিটা বের করে প্রিয়ন্তী রায়ের গলায় চেপে ধরে বলল, এক পা এগিয়ে আসবেন না তাহলে কিন্তু। প্রণব ঘাবড়ে যায়, ভয় পেয়ে বলে উঠল, শ্যাম সুন্দরী সরাও বিটা, লেগে যাবে মায়ের। তন্দ্রা হেসে বলল, এখন কষ্ট হচ্ছে তাই না? যখন আমার রোদ্দুরকে মারেন আমার কেমন লাগে ভাবেন। প্রণব শান্ত গলায় বলল, শ্যাম সুন্দরী তুমি আমার লাইফে যতটা ইম্পর্ট্যান্ট আমার মাও তেমন ইম্পর্ট্যান্ট। দুজনে আমার লাইফে ভীষণ দামি, তাই আমি চাচ্ছি না কোনো সিন ক্রিয়েট হোক। প্লিজ ওইটা সরাও যান। তন্দ্রা কপাল কুঁচকে বলল, একদম না, কথা দিন আমাকে এখান থেকে যেতে দিবেন তাহলেই ছাড়ব। প্রণব চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলল, ওকে ফাইন, যেতে দিব। ছেড়ে দাও, কথা দিন কাউকে আমার পিছনে পাঠাবেন না। ওকে ছাড়ো, যান। তন্দ্রা ছুরিটা সরিয়ে ছোট্ট করে প্রিয়ন্তী রায়কে বলল, সরি আন্টি। প্রণব বলে উঠল, আসো। তন্দ্রা প্রণব রুম থেকে বেরিয়ে গেল। প্রণব গার্ডদের চোখের ইশারা দিয়ে বলল পাহারা দিতে। প্রণব তন্দ্রার হাত পিঠের সাথে মুচড়ে ধরে হাত থেকে ছুরি ফেলে দিয়ে বজ্র কণ্ঠে বলল, শ্যাম সুন্দরী, ভীষণ সাহস তোমার, এই না হলে আমার বউ। কিন্তু বোকা রানী, তুমি কি করে ভাবলে আমি তোমাকে যেতে দিব? তন্দ্রা ছুটবার জন্য চেষ্টা করে বলল, অসভ্য লোক, কথা দিয়ে কথা রাখলেন না, ফল ভালে হবে না। তন্দ্রাকে আরো একটু কাছে টেনে প্রণব বলল, আমি ভিলেন, তুমি নিজেই বলো। তাহলে আশা করো কিভাবে নায়কের মতো সব কথা শুনব? নায়ক তো নিজের ভালোবাসার মানুষের ভালোর জন্য তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমি না। এই বাড়ি থেকে গেলে তোর লাশ যাবে, তুই না কথাটা মাথায় রাখো শ্যাম সুন্দরী। তন্দ্রা পা ছুটাছুটি করে, তা ছাড়াতে পারছে না। প্রণব কোলে তুলে নিল তন্দ্রাকে। তন্দ্রা ছুটাছুটি করছে দেখে চেপে ধরে বলল, বেশি তেড়ামি করলে রুমে নিয়ে বাসর করে ফেলবো বলে দিচ্ছি, তাই চুপচাপ থাকো, যান। তন্দ্রা বড় বড় করে তাকালো। প্রণব হেসে উঠল। রুমে গিয়ে দরজা বন্ধ ধরে দিয়ে তন্দ্রাকে ছেড়ে দিল। তন্দ্রা প্রণবের কলার ধরে বলল, চানটা কি আপনি? কি চান, আমার মৃত্যু? প্রণবের ভীষণ রাগ উঠে যায়। তন্দ্রার বাহু শক্ত করে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোকে চাই। শুনেছিস তুই? আর একবার মৃত্যুর কথা মুখে আনলে শেষ করে দিব। তন্দ্রা অবাক চোখে তাকিয়ে রইল। বাহু যেন ছিঁড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেই প্রণব থমকে যায়, হাত সরিয়ে নিয়ে পাগলের মতো করতে করতে বলল, সরি জান। কেন রাগাও আমাকে বলো? কেন? তোমার চোখে জল আমাকে তিলে তিলে শেষ করে, বুঝে না তুমি? তন্দ্রা অসহায় চোখে তাকিয়ে বলল, আপনি যে আমাকে তিলে তিলে শেষ করছেন। প্রণবের চোখ ছলছল করছে, ব্যথায় তার বুক ছিঁড়ে যাচ্ছে। ভালোবাসার কাঙ্গাল সে। প্রণব বলে উঠল, একটু ভালোবাসো না আমায়, একটু, শুধু একটু। একটু ভালোবাসলে কি ক্ষতি হবে শ্যাম সুন্দরী?
তন্দ্রা জানে না প্রণবের এই কথাটার মধ্যে কি ছিল, কিন্তু কথাটা শুনে তন্দ্রার হৃদয়টা কেঁপে উঠল। এমন করে কখনো কথা বলতে শুনেনি। তন্দ্রা অন্য দিলে মুখ করে বলল, প্লিজ একা থাকতে দিন আমাকে। প্রণব কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুমটা বাইরে থেকে লক করে দেয়। তন্দ্রা হাঁটু গেড়ে বসে পড়ে চিৎকার করে কান্না করে ওঠে। নিয়তি তার সাথে কেন নিষ্ঠুর খেলা খেলছে। কান্না করতে করতে তন্দ্রা ওইখানেই ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙে সন্ধ্যা 6:30-এ। ঘুম ঘুম চোখে খাটে গিয়ে বসে মেঝেতে ঘুমিয়ে পড়েছিল সে। চোখে মুখে জল দিয়ে আসে, হঠাৎ পায়ের সাথে কিছু একটা পড়ে তাকিয়ে দেখে কাগজ। তন্দ্রা কাগজটা তুলে পাথর দিয়ে মোড়ানো ছিল। তন্দ্রা কাগজ খুলে লেখাগুলো পড়তে লাগলো। কাগজে লেখা, তন্দ্রা আমি রোদ্দুর। আমি জানি তুমি সুখে নেই, আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি। তুমি যে করেই হোক আজকে রাত 1-2টায় পেছনের গেট পেরিয়ে আসবে, আমি অপেক্ষা করব। তন্দ্রা চিঠিটা পড়ে কেঁদে উঠল। মনের মধ্যে এক সূক্ষ্ম খুশি দেখা দিয়েছে। দরজার শব্দ হতেই চিঠিটা লুকিয়ে ফেলে তন্দ্রা। প্রণব হাত ভর্তি খাবার নিয়ে এসেছে। খাবারটা রেখে তন্দ্রাকে খাটে বসালো। চোখের জল আলতো হাতে মুছিয়ে বলল, এই চোখে জল মানায় না শ্যাম সুন্দরী। খেয়ে নাও যান। তন্দ্রা বলে উঠল, খাবো না, ইচ্ছে নেই। প্রণব কিছু না বলে ভাত মেখে তন্দ্রার মুখের সামনে ধরে বলল, প্লিজ শ্যাম সুন্দরী খাও, তোমাকে খাইয়ে দিয়ে আমি খাবো, ভীষণ খিদে পেয়েছে আমার। তন্দ্রা কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। কেন জানি ভীষণ মায়া কাজ করছে প্রণবের প্রতি, বলতে ইচ্ছে করছে আপনিও এখান থেকে খান, কিন্তু পারছে না বলতে। তন্দ্রা মনে মনে বলল, এমন মনে হওয়ার কারণ কি? কেন এত অদ্ভুত মায়া কাজ করছে? তন্দ্রাকে খাইয়ে দিয়ে প্রণব তন্দ্রার কপালের এলোমেলো চুল ঠিক করে দিয়ে বলল, শ্যাম সুন্দরী বিকালের জন্য সরি। তোমার অনেক লেগেছিল, সরি জান। তন্দ্রা একটু হাসল। প্রণব মুচকি হেসে বলল, রেস্ট নাও, আমি যাই। কথাটা বলেই চলে গেল। কেন জানি তন্দ্রা ইচ্ছে করছে না কোথাও যেতে। মনে মধ্যে এখন ভয়ও কাজ করছে। রাত 1টার দিকে তন্দ্রা প্রণবের রুমে গেল। প্রণব ঘুমিয়ে আছে। তন্দ্রা মুচকি হেসে বলল, যাকে আমি সহ্য করতে পারি না, আজকে তাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে কেন? চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। চোখের অশ্রু মুছে চুপি চুপি পেছনের গেটের সামনে এলো। গার্ড দাঁড়িয়ে আছে। তন্দ্রা অসহায় চোখে তাকিয়ে রইল। উপায় না পেয়ে দেওয়াল টপকে নিচে নামল। হাত কেটে গেল, পাত্তা না দিয়ে একটু এগিয়ে গিয়ে রোদ্দুরকে দেখতে পেল। ফোনের লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। তন্দ্রাকে দেখা মায়ে এগিয়ে এসে খুশিতে বলল, এসেছো, আমি জানতাম আসবো, চলো এখান থেকে। রোদ্দুর ঠিক আছো তুমি? হ্যাঁ চলো এখন। তন্দ্রা কাটা হাত ধরল, ব্যথায় হাত ছাড়িয়ে বলল, আমি তোমার পেছনে যাচ্ছি, এই হাতে একটু আগে কেটে গেছে। রোদ্দুর কিছু বলল না, অন্য হাত ধরে বলল, চলো। তন্দ্রা অবাক হয়ে তাকিয়ে আছে, তার হাত থেকে রক্ত পড়ছে, তবুও একটু অস্থির হলো না। রোদ্দুর বলল, না পর্যন্ত কেমন আছে তন্দ্রা? তন্দ্রার একটু কষ্ট হলে প্রণব পাগল হয়ে যায়। তন্দ্রা কপাল কুঁচকে বলল, রোদ্দুর তুমি বলেছিলে আমাকে তুমি ভালোবাসো না, নাটক করেছিলে, কথাটা কি সত্যি? রোদ্দুর দাঁড়িয়ে পড়ল, শুকনো ঢোক গিলে বলল, প্রণবের ভয়ে বলেছিলাম। তন্দ্রার চোখ ভিজে আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও বলল, আমি নিজে শুনেছিলাম। নিজে বাঁচার জন্য আমাকে ছেড়ে দিতে পারো তুমি?
রোদ্দুর তন্দ্রাকে থাপ্পড় দিয়ে বলল, আগে থেকে বড্ড চালাক হয়ে গেছিস দেখছি। প্রণব তোকে পাল্টে দিছে তাই না? তন্দ্রা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। তন্দ্রা ঘৃণা ভরা কণ্ঠে বলে উঠল, তুমি আমাকে ভালোবাসো না বুঝতে পারছি আমি। কোথাও যাব না আমি। রোদ্দুরের রূপ 1 মিনিটে বদলে গেল। রক্ত চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ তোকে ভালোবাসি না। আগেও বাসতাম না, এখনো বাসি না। আরে তোর জন্য আমি বিপদে পড়েছি। তুই আমার 4 নাম্বার গার্লফ্রেন্ড ছিলি, আরে তুই সবার থেকে বেশি নিরামিষ ছিলি, হাত ধরতে পর্যন্ত দিতি না। আজ তোর খবর আছে, ওই প্রণবের দেওয়া প্রত্যেকটা মার তোর মাধ্যমেও পাবে। তন্দ্রার পায়ের তলার মাটি সরে গেল। 2 পা পিছিয়ে পড়ল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথ্যা বলছো তাই না? আরে তোদের মেয়েদের প্রবলেম কি? মিথ্যা বললে সত্যি ভাবিস, সত্যি বললে মিথ্যা ভাবিস। তন্দ্রা ঠাসিয়ে থাপ্পড় মেরে বলল, জানোয়ারের বাচ্চা, তোর জন্য আমি কি না করেছি। রোদ্দুর তন্দ্রাকে পরপর 2টা থাপ্পড় মেরে চুলের মুঠি ধরে বলল, ওই শাহ আমাকে মা এবং রিস তোর মার বের করবো চল। তন্দ্রাকে টানতে টানতে নিয়ে গেল। ঠোঁটের কোণে কেটে গেছে, রক্ত পড়ল। তন্দ্রার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না, বারবার প্রণবের মুখটা ভেসে উঠতেছে। প্রণবের হঠাৎ করেই 3টার দিল, ঘুম ভেঙে যায়, কেমন জানি অস্থির লাগছে। উঠে তন্দ্রার রুমে গেল, কোথাও নেই। পুরো বাড়ি খুঁজলো, পেল না। প্রত্যেকটা গার্ডকে জিজ্ঞেস করছে, কেউ দেখেনি। প্রণব পাগলের মতো করছে। রৌশন এসে শান্ত করার চেষ্টা করে বলল, ভাই শান্ত হন, আমরা খুঁজতেছি, পেয়ে যাব। প্রণবের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবুও বলল, রৌশন প্লিজ ভাই, আমার খোঁজ ওকে। শ্যাম সুন্দরী কোনো বিপদে পড়েছে? বুঝতে পারছিস? রোদ্দুর তুলে নিলে কি হবে তুই বুঝতে পারছিস? হ্যাঁ ভাই। প্রণবও বেরিয়ে পড়ল খুঁজতে। পুরো জঙ্গল খুঁজে ফেলতেছে, পাচ্ছে না। তন্দ্রা অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরতেই নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখে সামনে রোদ্দুর, তার চারপাশে কয়েকজন লোক দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। তন্দ্রার ভীষণ বাজে লাগে বিড়ির গন্ধ। রোদ্দুর তন্দ্রার গাল দুটো চেপে ধরে বলল, তোর জন্য, শুধু তোর জন্য আমাকে কত মার খেতে হয়েছে, ছাড়বো না তোকে। ছেড়ে দাও প্লিজ। রোদ্দুর নোংরা হাত তন্দ্রার পিঠে রেখে বলল, যদি তোকে কলঙ্কিত করে দেই তখনই কি তোর প্রণব তোকে মেনে নিবে? তন্দ্রার আত্মা কেঁপে উঠতেছে, কান্না করতে করতেই বলল, প্লিজ এমনটা করো না, পায়ে পড়ি তোমার। আমিও পড়েছিলাম, তোর প্রণব আমাকে মাফ করেনি। ভাবলাম তোকে কষ্ট দিলে প্রণব শেষ হয়ে যাবে, ওরে মারলেও ওর এত কষ্ট হবে না, তাই তোকে হাতিয়ার বানালাম। কালকে যখন নিউজ হবে বিখ্যাত ব্যবসায়ী প্রণব রায়ের বউ ধর্ষিতা, তখন কেমন হবে? ভীষণ মজা হবে তাই না? বলেই হেসে উঠল। হাসি এই মুহূর্তে বিরক্ত লাগছে তন্দ্রা। ঘৃণায় তাকাতে ইচ্ছে করছে না। সবাই হেসে উঠল। তন্দ্রা চিৎকার করে বলল, একবার প্রণব খোঁজ পাইলে তোর শেষ দিন হবে, আজকে মনে রাখিস। রোদ্দুর তন্দ্রার ঘাড়ের সামনে মুখ এনে বলল, তাই এত বিশ্বাস তোর? তন্দ্রা খিচে চোখ বন্ধ করে আছে। তন্দ্রার হাত পা বাঁধা রয়েছে, চাইলেও পালাতে পারছে না। রোদ্দুর তন্দ্রার গাল ধরতেই তন্দ্রা মুখ সরিয়ে কান্না করতে লাগলো, কে বাঁচাবে তাকে। হঠাৎ করেই বাইরে মারের শব্দ শুনতে পায়। রোদ্দুর সরে এসে দাঁড়ায়। সবাইকে মেরে প্রণব ঘরের ভিতরে আসলো। প্রণব তন্দ্রাকে দেখে থেমে যায়।
রোদ্দুর হাসতে হাসতে বলল, ওয়েলকাম, তোর অপেক্ষায় করছিলাম। এক পা এগিয়ে আসলে তোর শ্যাম সুন্দরীকে মেরে ফেলব। তন্দ্রা সাহস পায় কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ বাঁচান আমায়। প্রণব বলে উঠল, ভয় পাবে না, আমি আছি তো। রোদ্দুর তার লোকজন দিয়ে প্রণবকে ইচ্ছেরকম মারে। প্রণবের কাছে এরা কিচ্ছু না, কিন্তু কিছু করলে তার শ্যাম সুন্দরীকে মেরে ফেলবে, তাই সে নিজে মার খাচ্ছে। তন্দ্রা আগের থেকে জোরে জোরে কান্না করতে থাকে। প্রণব মেঝেতে ছিটকে পড়ল। রোদ্দুর প্রণবের সামনে গিয়ে বলল, বল, এখনো ভালোবাসিস তোর শ্যাম সুন্দরী? প্রণব কষ্টে কষ্টে বলল, এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি বলবো ভালোবাসি শ্যাম সুন্দরীকে। রোদ্দুর চিবিয়ে চিবিয়ে বলল, যদি তোর শ্যাম সুন্দরী কলঙ্কিত হয়ে যায় তখনও একই কথা থাকবে তোর? প্রণব চোখ রাঙিয়ে বলল, এই পৃথিবীর সবচেয়ে কলঙ্কিত নারী হলেও আমি আমার শ্যাম সুন্দরীকেই ভালোবাসি, ওকেই চাই। রোদ্দুর হেসে বলল, তো কলঙ্কিত করে দেই তোর চোখের সামনে। প্রণব চিৎকার করে বলল, হাত দিয়ে দেখিস, তোর হাত কেটে ফেলবো আমি। জান নিয়ে নিব তোর। এখনো এত তেজ তোর? প্রণব খেয়াল করল তার লোকজন এসে পড়েছে। মুচকি হেসে রোদ্দুরের মুখ বরাবর ঘুষি দিয়ে বলল, নে, তোর খেলা এখানেই শেষ। প্রণবের লোকজন সবাইকে মেরে ফেলেছে। রৌশনও এসে পড়েছে। ইচ্ছেরকম রোদ্দুরকে মারল। রৌশনকে উদ্দেশ্য করে বলল, ওর হাত দুটো কেটে ফেল, আমার শ্যাম সুন্দরীকেও থাপ্পড় মারছে, স্পর্শ করার চেষ্টা করেছে। ওকে ভাই। প্রণব গিয়ে তন্দ্রাকে খুলে দেয়। তন্দ্রার সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরে। তন্দ্রাকে থাপ্পড় মেরেছে একবার, তাকিয়ে বুঝে গেছে প্রণব। কান্না করতেই থাকে তন্দ্রা। প্রণব শান্ত গলায় বলল, সরি জান, আমার তোমার প্রতি আর একটু সাবধান হওয়া উচিত ছিল। কান্না করো না শ্যাম সুন্দরী, আমার ভিতরে রক্তক্ষয় হচ্ছে তোমার কান্না দেখে। তন্দ্রা প্রণবকে ছেড়ে দেয়। তন্দ্রার হাতটা ধরে কপাল কুঁচকে বলল, ব্যথা পাইছ কি করে? আর ঠোঁটে? কয়টা থাপ্পড় মারছেও? 3টা। প্রণবের মাথায় রক্ত উঠে যায়। রৌশনের কাছ থেকে দাঁড়িয়ে নিজেই হাত দুটো কেটে ফেলে চিৎকার করে কেঁদে উঠে রোদ্দুর চোখ বন্ধ করে নেয় তন্দ্রা। মাথায় বন্দুক ঠেকিয়ে প্রণব বলল, যাকে আমি ফুলের স্পর্শ লাগতে দেই না তাকে তুই মেরেছিস। পরপর 3টা গুলি করে ওইখানেই মরে যায় রোদ্দুর। তন্দ্রা ভয় আর তাকায়নি। প্রণব তন্দ্রাকে বাইরে নিয়ে আসলো। ভয় সরু সরু হয়ে আছে দেখে প্রণব বলল, ভিতুর রানী তুমি? তন্দ্রা একবার তাকালো। তন্দ্রা মাথা কেমন জানি করছে, জ্ঞান হারিয়ে ফেলল তন্দ্রা। প্রণব ধরে ফেলে। ভীষণ খারাপ লাগছে প্রণবের। কোলে তুলে নিয়ে বাড়ির পথে রওনা হলো। নিজের অবস্থা ও বেহাল অবস্থা, তাও নিজের দিকে খেয়াল নেই। মস্তিষ্কে শুধু একটা কথাই চিন্তা করছে, তার শ্যাম সুন্দরীকে ভালো করতে হবে। তন্দ্রা গভীর ঘুমিয়ে আছে। বাড়িতে এসে একবার জ্ঞান ফিরেছিল, ভয় পেয়ে আছে। মেয়েটা ভয় বারবার কান্না করেছে। কান্না করতে করতে এক সময় ঘুমিয়ে গেছে। প্রণব হাতটা ধরে মুখের দিকে তাকিয়ে আছে। প্রণব চিন্তা নিয়ে বলল, ঠিক হতে তোমার ভীষণ কষ্ট হবে শ্যাম সুন্দরী, কিন্তু আমার জন্য তোমার ঠিক হতেই হবে। শ্যাম সুন্দরী, কবে বুঝবে তুমি কতটা ভালোবাসি তোমায়? দুপুরের দিকে তন্দ্রার ঘুম ভাঙে। মাথাটা ধরে উঠে বসে তার হাতটা ধরে প্রণব ঘুমিয়ে আছে। তন্দ্রার ভয় এখন অনেকটাই কমে গেছে। তন্দ্রার খুব ইচ্ছে করছে প্রণবের ওই ঘন কালো চুলো হাত দিতে, কিন্তু পারছে না।
তন্দ্রা মনে মনে বলল, এত সুন্দর চুল উনার, একটু হাত দেই কি হবে? তন্দ্রা সংকোচ না করে প্রণবের মাথায় হাত রাখল। প্রণব ঘুমটা তখনই ভেঙে যায়। তন্দ্রা তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে নিয়ে নেয়। প্রণব কপাল কুঁচকে বলল, এখন ঠিক আছো তুমি? তন্দ্রা ছোট্ট করে বলল, হ্যাঁ। তন্দ্রার সাথে সাথে পূর্বের ভয়ঙ্কর মুহূর্তগুলো ভেসে ওঠে। তন্দ্রা পাগলের মতো করতে করতে বলল, আমি কেন ভুল মানুষের হাত ধরেছিলাম বলেন? আপনি কেন এমন দিলেন? কেন মানুষকে মারতে দুবার ভাবেন না? পারছি না আমি, এইসব নিতে পাগল হয়ে যাচ্ছি আমি। তন্দ্রা কি দিয়ে কি বলছে সে নিজেও জানে না। তন্দ্রা চিৎকার করতে করতে বলল, বাঁচাও প্লিজ, বাঁচাও আমাকে। প্রণব তন্দ্রাকে শান্ত করার চেষ্টা করে বলল, প্লিজ জান, শান্ত হও, আমি আছি তো। তন্দ্রা প্রণবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। প্রণব মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় তুমি আছো শ্যাম সুন্দরী। কোনো ভয় নেই, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না জান। তন্দ্রা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। বিকেল 5টার দিকে তন্দ্রা ভীষণ চেঁচামেচির আওয়াজ শুনতে পায় নিচে থেকে। প্রণব ভীষণ রাগী গলায় কারোর সাথে কথা বলছে। কেউ একজন এসেছে। তন্দ্রা বেরিয়ে নিচে গিয়ে দেখল প্রণব একজন মধ্যবয়স্ক লোকের সাথে তর্ক করছে। তন্দ্রা গিয়ে প্রণবকে রাগী গলায় বলল, উনি আপনার বড়, কমসে কম উনাকে সম্মান দিয়ে কথা বলুন, এমন কেন আপনি? প্রণব আরো দ্বিগুণ রেগে বলল, সম্মান উনাকে? হাসালে? আর তুমি এখানে কেন? চুপচাপ রুমে যাও। তন্দ্রা ভেঙচি কেটে বলল, যাব না, বেশি বুঝবেন না আপনি, তাহলে খবর আছে বলে দিলাম। প্রণব কিছু বলবে তখনই লোকটা বলে উঠল, এই মেয়ে তুমি কে? আমাদের বাপ ছেলের মাঝখানে তুমি কথা বলার কে? তন্দ্রা হা করে তাকিয়ে তার সামনে গিয়ে বলল, হা, কে আপনি? লোকটা বলে উঠল, আমি প্রণবের বাবা পাপন রায়। বুঝছো তুমি কে মনে হচ্ছে? এই বাড়ির কাজের লোক। প্রণবের হাতের কাছে গ্লাস ছিল, সেইটা ছুঁড়ে মেরে বলল, মিস্টার পাপন রায় এই বাড়ির রানীও। একটা কথা বলবেন না শ্যামসুন্দরীকে নিয়ে, না হলে কিন্তু। তন্দ্রা দুজনে কাণ্ড দেখছে। তন্দ্রা অবাক হয়ে প্রণবের সামনে গিয়ে বলল, বাহ, আপনি নিজের বাবার সাথেও এমনই কথা বলেন? বাহ বাহ। প্রণব রক্ত চোখে তাকায়। তন্দ্রা খানিকটা ভয় পেয়ে সরে গিয়ে দাঁড়ায়। পাপন রায় হাসতে হাসতে বলল, তোমার চয়েস এত বাজে জানা ছিল না। কোথায় পড়ি বিয়ে করবে তার নয় সামলা একটা মেয়েকে জীবন সঙ্গী করেছ। প্রণব বাছাই গলায় বলল, মিস্টার পাপন রায়, এই মেয়েটা আমার সব। ওর বিষয়ে একটা বাজে কথা বললে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব বলে দিচ্ছি। তন্দ্রা অবাক হয়ে তাকিয়ে আছে। সত্যি কি সে প্রণবের জীবনে ভীষণ এত দামি, তাই চিন্তা করছে তন্দ্রা? পাপন রায় রেগে বলে উঠল, এই মেয়েটার জন্য এমন করছো? প্রণব কপাল কুঁচকে বলল, আপনার মতো হাজার নারীতে আসক্ত এই প্রণব না, সে তার শখের এক নারীতেই আসক্ত, আর সে হচ্ছে আমার শ্যাম সুন্দরী। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা লাগে। পাপন রায় ভ্রু কুঁচকে বলল, তুমি থার্ড ক্লাস, তাই এক নারীতে আসক্ত তুমি? প্রণব গর্জে উঠে বলল, হ্যাঁ আমি থার্ড ক্লাস, এমনি থাকতে চাই। আপনার মতো ফার্স্ট ক্লাস হতে চাই না, সরি। বেরিয়ে যান এই বাড়ি থেকে। পাপন রায় হেসে বলে উঠল, তুমি কিন্তু আমার ছেলে, তোমার সবকিছুতে আমারও অধিকার আছে। কর্তব্য পালন করেছিলেন, এখন অধিকার ফলাতে আসছেন।
আর একটা কথা, এই বাড়িতে একটা টাকাও নেই আপনার, তাও অধিকার যদি চান নিন। এই বাড়ি এমন আরো 5টা বাড়ি আমার আছে, একটা দান করে দিলে কিচ্ছু হবে না। পাপন রায় চিৎকার করে বলল। প্রণব। তন্দ্রা কেমন জানি রাগ উঠতেছে প্রণবের উপর। কেউ কি এমন ব্যবহার করে নিজের বাবার উপর? তন্দ্রা কোমরে হাত দিয়ে চোখ রাঙিয়ে প্রণবকে বলল, বড্ড অপমান করছেন আপনি, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। প্রণব শান্ত গলায় বলল, যা জানো না তা নিয়ে কথা বলো না যান। তন্দ্রা তেরামি করে বলল, 100 বার বলবো, 1000 বার বলবো। প্রণব দীর্ঘ শ্বাস ফেলে তন্দ্রাকে টানতে টানতে উপরে নিয়ে যেতে যেতে রৌশনকে বলল, আপদ বিদেয় কর রৌশন ফাস্ট। তন্দ্রাকে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। তন্দ্রা রেগে বলল, নিয়ে এলেন কেন? আপনি একটা খবিশ। প্রণব হাত ভাত ধরে দরজার সাথে হেলান দিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, তারপর? বেয়াদব, অসভ্য, ইতর। আচ্ছা তারপর? আপনার মাথা। হুমম। তন্দ্রার গাল ফুলিয়ে সোফায় বসে রইল। প্রণব তন্দ্রার পাশে বসে আস্তে আস্তে বলল, ম্যাডাম কি রাগ করছেন? তন্দ্রা ভেঙচি কেটে মুখটা আরো গোমরা করে রইল। আমার জ্ঞানের রানী, বলেন কি জ্ঞান দিতে চান বলেন, শুনছি। তন্দ্রা প্রণবের দিকে ঘুরে বসে বলা শুরু করে, আপনার এমন ব্যবহার করা উচিত হয়নি, হাজার হোক আপনার বাবা তো। তন্দ্রা প্রায় 10 মিনিট ধরে বক বক করতেছে। প্রণব চুপ করে তার জ্ঞানের রানীকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। প্রণব মনে মনে বলল, জান, তুমি এমন করে কথা বলতে থাকলে আমি সারা জীবন শুনতে রাজি। তন্দ্রা দম নিয়ে বলল, বুঝেছেন আপনি? প্রণব খানিকটা চমকে উঠল, কারণ সে তো কিচ্ছু শুনেনি, জাস্ট তার শখের নারীকে দেখেছে, তবুও বলল, হ্যাঁ ম্যাডাম, সব শুনেছি। এবার তুমি আমার কথা শোনো মন দিয়ে। বলেন। পাপন রায় লোকটা ভালো নয়। আমার মাকে বিয়ে করে অন্য অনেক নারীর সাথে সম্পর্ক রেখেছিল, বিয়ে পর্যন্ত করেছিল। আমার মা কিছু বললে তাকে মারধর করত। আমার মায়ের এই অবস্থা ওই পাপন রায় করেছে, আমার প্রতি কোনো কর্তব্য আজ পর্যন্ত করেনি। এই লোকটা ভীষণ খারাপ। শ্যাম সুন্দরী আমার মায়ের জীবন শেষ করে দিচ্ছে, এখন আবার কোন মতলবে আসে কে জানে। তন্দ্রা সবটা শুনে এখন বুঝতে পারল সে যা বলছে সব ভুল, তাই তন্দ্রা অপরাধী গলায় বলল, সরি, বুঝতে পারিনি, আপনাকে এত কিছু বলা উচিত হয়নি। প্রণব এসে বলল, শ্যাম সুন্দরীর কণ্ঠে সরি মানায় না যান। প্রত্যেক কথায় যান নয়, শ্যাম সুন্দরী কেন বলেন তো, নাম নাই আমার? আমার ইচ্ছে তাই বলি যান। কথাটা বলেই চলে গেল। যাওয়ার সময় তন্দ্রাকে লক করে দিয়ে গেল। তন্দ্রা ভেঙচি কেটে বলল, আমার ইচ্ছে তাই বলি যান। আসছে আজাইরা। রাত 8টার দিকে প্রণব তন্দ্রার রুমে এসে তন্দ্রার পাশে বসল। তন্দ্রা মন মরা হয়ে বসে আছে, কিছু ভালো লাগছে না তার। প্রণব মিষ্টি করে বলল, শ্যাম সুন্দরী ঘুরতে যাবে? তন্দ্রা কপাল কুঁচকে তাকাল। প্রণব ফের বলল, জান, এমন করে তাকাও কেন? চলো যাই, তোমার মন ভালো হবে। কোথায় যাবেন? এখন তো রাত। তো কি হইছে রাত? রাতেই সমুদ্র দেখতে বেশি মজা, চলো যান। রেডি হও, আমি আসি। তন্দ্রা রেডি হয়ে নেয়। কালো একটা জামা, সাথে সাদা প্যান্ট পরেছে, চুলগুলো ছেড়ে দিয়েছে, হাত ভর্তি চুড়িও দিয়েছে, যদিও এই ড্রেসের সাথে চুড়ি মানায় না, তাও পরেছে। তন্দ্রা মেয়েটাকে কিছুটা পুতুলের মতো লাগছে। খানিকক্ষণ পরেই প্রণব এলো। সাদা শার্ট, কালো প্যান্ট, অগোছালো চুলগুলো কপালে এসে পড়ছে, কিউট লাগছে প্রণবকে। হাতা গোছাতে গোছাতে এসে বলল, জান, তুমি রেডি?
তন্দ্রার দিকে তাকিয়ে কথা আটকে গেল, কি সুন্দর লাগছে তার শ্যাম সুন্দরীকে। তন্দ্রা কপাল কুঁচকে বলল, কি হলো, চুপ করে গেলেন কেন? প্রণব তন্দ্রার চুল কানের পিঠে গুজে দিয়ে বলল, কেন যে ভালোবাসো না আমায়? যদি একটু ভালোবাসতে তাহলে এখনই একটা কিস করে করতাম। তন্দ্রা চোখ বড় বড় করে অন্যদিকে ঘুরে পড়ে ভীষণ লজ্জা লাগছে তার মৃদু রাগী গলায় বলল, আজে বাজে কথা বললে কিন্তু যাব না। প্রণব মনটা খারাপ করে বলল, আচ্ছা বলবো না, চলেন ম্যাডাম। চলেন। দুজনে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, আকাশে চাঁদ উঠেছে, চারিদিকে আলো চকচক করছে। প্রণব তন্দ্রার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে এনে বলল, ওই চাঁদের থেকে সুন্দর তুমি শ্যাম সুন্দরী। প্রণবের স্পর্শে তার শরীর কেঁপে উঠে আমতা আমতা করে বলল, ছাড়েন। প্রণব ছেড়ে দিয়ে মুখটা বিরক্ত করে বলল, বড্ড রোমান্টিক তুমি গো। তন্দ্রা হাসল একটু করে। অনেক সময় তারা দূরত্ব বজায় রেখেই দাঁড়িয়ে রইল। হঠাৎ করেই প্রণবকে একটা মেয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে তন্দ্রা কপাল কুঁচকে তাকিয়ে থাকে। প্রণবও ভীষণ অবাক হয়ে যায়, একবার তন্দ্রার দিকে তাকিয়ে পেছনে ঘুরে মেয়েটাকে ছাড়িয়ে ধমকে বলল, দোলা তুই, এটা কেমন অসভ্যতা, জড়িয়ে ধরিস কেন? তুই এখানে কি করে? দোলা প্রণবের ফ্রেন্ড। দোলা প্রণবকে ভালোবাসে, কিন্তু প্রণব শুধুই ফ্রেন্ড হিসেবে দেখে। দোলা ভেঙচি কেটে বলল, জড়িয়ে ধরেছি বেশ করেছি। কি করবে তুমি? আমি তো সবার সাথে ঘুরতে এসেছিলাম, দেখি তুমিও এখানে। এখন তো খোঁজই পাওয়া যাচ্ছে না তোমার। প্রণব চোখ গরম করে বলল, ফ্রেন্ড তুই ফ্রেন্ডের মতো থাক। দোলা প্রণবের কথায় পাত্তা না দিয়ে তন্দ্রাকে দেখিয়ে বলল, এই মেয়েটাকে প্রণব। প্রণব একবার তন্দ্রা দিকে তাকিয়ে বলল, আমার বউ তন্দ্রা রায়। দোলার মাথা বাজ ভেঙে পড়ল, রাগে প্রণবের শার্ট ধরে বলল, হোয়াট? তুমি আমাকে ছাড়া ওকে কি করে বিয়ে করতে পারো প্রণব? আমি তোমাকে ভালোবাসি জানো না তুমি? প্রণব দোলাকে ছাড়িয়ে বলল, একদম শরীরে স্পর্শ করবি না, হাত ভেঙে ফেলবো তোর। আর আগেও অনেকবার বলেছি, এখনো বলছি, ভালোবাসি না তোকে। দোলা ফের নেকামো করে বলল, প্রণব প্লিজ ওকে ছেড়ে দিয়ে আমার হয়ে যাও। তন্দ্রার কেমন জানি ভীষণ রাগ হচ্ছে। ইচ্ছে তো করছে এই দোলাকে কষিয়ে থাপ্পড় দিতে। তন্দ্রার আগে চলে আসলো। প্রণব তন্দ্রাকে দেখে দোলার সামনে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ওর জন্য আমি পুরা দুনিয়া ছাড়তে পারি। আর ওকে ছাড়ার কথা তুই বলতেছিস? ফার্দার তোর মুখ আমি না দেখি তাহলে ওই দিনই তোর শেষ দিন হবে। আমার শ্যাম সুন্দরীকে যে এক চুল পরিমাণ কষ্ট দেয় তাকে আমি এই দুনিয়া থেকেই সরিয়ে দেই। তন্দ্রা হাতের ছুরিগুলো একটা একটা খুলে ফেলে দিল। চোখ শুধুই জলে ভিজে যাচ্ছে। কান্না করতে করতেই তন্দ্রা বলল, কেন এত কষ্ট হচ্ছে আমার, কেন? প্রণব দৌড়ে তন্দ্রাকে ধরল। তন্দ্রার বাহু আলতো করে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, জান সরি। বিশ্বাস করো, ওর সাথে কোনো সম্পর্ক আমার নেই জান। তন্দ্রা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। প্রণব ফের ঝড়ের গতিতে ধরে আবার বলে, শ্যাম সুন্দরী প্লিজ ভুল বুঝো না, দরকার পড়লে মারো তাও প্লিজ জান, রাগ করো না। তন্দ্রা কেঁদে উঠল। প্রণব একটু জড়িয়ে ধরে বলল, তোমার অপছন্দের কোনো কাজ আমি করব না জান। তন্দ্রা প্রণবের বুকে কয়েকটা কিল মেরে নিজের অজান্তেই বলে উঠল, ওই মেয়েটা কেন আপনাকে জড়িয়ে ধরল কেন? প্রণব মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরেই বলল, আমার বউ দেখি আমার মতোই জেলাস। তন্দ্রা কপাল কুঁচকে তাকায়, আসলেই তো তার রাগ হওয়ার তো কারণ নেই, তাহলে কেন সে এমন রিয়েক্ট করছে বুঝতে পারছে না। তন্দ্রা গোমরা মুখে বলল, বাসায় যাব চলেন। রাগ করে নাই তো? না, চলুন। বাড়ি গিয়ে তন্দ্রা রুমে যাচ্ছে, প্রণব ও পেছনে পেছনে গেল। তন্দ্রা ভেতরে আগে গিয়ে প্রণবের মুখের সামনে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি একাই থাকবো, আপনি রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। প্রণব আর কথা বাড়াল না। তন্দ্রা নিজেকে বুঝতে পারছে না কি হয়েছে তার, সে কেন এমন রিয়েক্ট করছে, এইসব ভাবতে ভাবতে নিজের প্রতি বিরক্ত তন্দ্রা। সকালবেলা। সকাল সকাল দোলা এসে হাজির।
প্রণবের গার্ডরা উপরে উঠতে দেয়নি, তাই নিচেই বসে আছে। তন্দ্রা সোফায় বসে মেয়েটাকে ভালো করে দেখছে। ভীষণ সুন্দরী এই দোলা। দোলা চিৎকার করে বলল, এই প্রণব, নিচে আসো প্লিজ, 30 মিনিট ধরে ডাকতেছি, শুনতে পাও না তুমি? প্রণব ইচ্ছে করেই নামছে না, সে নিচে নামলেই কিছু একটা করে ফেলবে। তন্দ্রা রৌশন করে বলল, ভাইয়া গিয়ে বলুন আমি ডাকছি। ওকে। রৌশন গিয়ে বলতেই প্রণব ব্যস্ত পায়ে এসে তন্দ্রার পাশে এসে বসে বলল, কি হয়েছে জান? কোনো সমস্যা? তন্দ্রা অগ্নি চোখে তাকিয়ে বলল, সমস্যা তো অবশ্যই আছে, আপনার দোলা এসেছে। হোয়াট? প্রণব কপাল কুঁচকে দোলাকে দেখলোর আগে তার শরীর জ্বলে যাচ্ছে। দীর্ঘ শ্বাস ফেলে রাগটা কিছুটা কন্ট্রোল করে বলে উঠল, আবার এসেছিস, কি সমস্যা তোর? দোলা উঠে প্রণবের হাতটা ধরতেই প্রণব ছাড়িয়ে নিয়ে পেছনে থেকে বন্দুক বের করে কপালে ধরে বলল, একদম আমাকে স্পর্শ করবি না, মেরে ফেলব। তুই তো জানিস কারণে অকারণে মানুষ মারতে আমার হাত কাঁপে না, সো সাবধান হয়ে যা। তন্দ্রা এবার ভয় পেয়ে যায়। তন্দ্রা প্রণবের হাতটা চেপে ধরে বলল, বন্দুকটা নামান, সামান্য কারণে মারবেন না প্লিজ। প্রণব তন্দ্রার দিকে তাকিয়ে দেখল ভীষণ ভয় পেয়ে গেছে মেয়েটা। ভয় চোখ বন্ধ করে নিছে। বন্দুক রৌশনকে দিয়ে তন্দ্রার বাহু ধরে আস্তে করে বলল, শ্যাম সুন্দরী, ভয় নেই, রিল্যাক্স। দোলার আগে চিৎকার করে বলল, প্রণব তুমি শুধুই আমার, আর কারো না। এই তন্দ্রাকে তোমার জীবন থেকে সরিয়ে দিব আমি, বলে দিলাম, নয় তুমি মরবে নয় ও। তন্দ্রার আত্মা কেঁপে উঠে, নিজের অজান্তেই কেঁদে উঠে। প্রণব রৌশনকে কড়া গলায় বলল, রৌশন, এদের বাড়ি আসতে দেশ, কেন বিদেয় কর। যেতে না চাইলে হাত পা ভেঙে ফেল, নয়তো মেরে ফেল। আরেকটা কথা কি বললি তুই? আমার তন্দ্রাকে সরিয়ে দিবি, তার আগে তুই এই পৃথিবী থেকে সরে যাবি বেশি বাড়াবাড়ি করলে। মাইন্ড ডেট। কথাটা বলেই তন্দ্রাকে নিয়ে উপরে এলো। তন্দ্রা ভয় পাগলের মতো করছে, ভয় কাঁপতে কাঁপতে বলল, চারিদিকে শুধু মৃত্যু, আমি এইসব নিতে পারছি না নিতে। তন্দ্রা কানে হাত দিয়ে পাগলের মতো করতে লাগলো। প্রণব শান্ত করতে পারছে না। তন্দ্রার গাল শক্ত করে ধরে বলল, লিসেন, তাকাও আমার দিয়ে, শ্যাম সুন্দরী। শান্ত হও জান, কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার ভয় কিসের? আমি আছি তো জান। তন্দ্রাও প্রণবের গালে হাত দিয়ে আলতো করে হাত দিয়ে বলল, আপনিও এইসব থেকে বের হয়ে আসেন না। মারামারি এইসব বাদ দিন প্লিজ আমার জন্য। জান, সময় হলে সব বাদ দিব, এখন আমি ছাড়তে চাইলেও আমার শত্রুরা আমাদের বাঁচতে দিবে না জান। তন্দ্রা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রণব চোখ মুছিয়ে দিল। তন্দ্রার খুব নিজের মায়ের কথা মনে পড়ছে। তন্দ্রা গম্ভীর গলায় বলল, আমার বাসায় নিয়ে যাবেন? ওকে, তবে আমার সাথে যাবে, কিছু সময় থাকবে আর চলে আসবে। ঠিক আছে, রেডি হয়ে নাও তাহলে। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় তন্দ্রা বায়না ধরেছে সে আইসক্রিম খাবে। প্রণব গাড়ি থেকে নামার সময় বলে উঠল, ভুলেও বাইরে বের হবে না জান। আমি আসছি। তন্দ্রা মাথা নেড়ে হ্যাঁ বলে। তন্দ্রা আজকে প্রণবের কোনো গার্ডদের আসতে দেয়নি, তার জন্য প্রণবের ভীষণ ভয় হচ্ছে। প্রণব বেরিয়ে পড়ে। রাস্তার অন্য পাশে দোকানটা। তন্দ্রার গাড়িতে কেমন জানি দম বন্ধ লাগছে। গাড়ির থেকে একটু দূরত্ব বজায় রেখে বাইরে দাঁড়িয়ে পরিবেশটা দেখছে। হঠাৎ করেই প্রণব বিকট একটা শব্দ শুনতে পায়। তাকিয়ে দেখে তার গাড়িটা জ্বলছে, হাত থেকে আইসক্রিম পড়ে যায়। চারিদিকের ঘুরতে থাকে, তার শ্যাম সুন্দরী গাড়িতে আছে, একটা কথাই তার মন বলছে। দৌড়ে গাড়ির সামনে যায়। প্রণবের দম বন্ধ হয়ে আসছে, আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে। প্রণব পাগলের মতো করছে, বারে বারে গাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করছে, আশেপাশে মানুষজন তাকে আটকাচ্ছে। কয়েকজন ভিড় করে আছে। প্রণব ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখল তন্দ্রা পড়ে আছে, অজ্ঞান হয়ে জায়গায় জায়গায় পুড়ে গেছে। প্রণবের চোখে জল চলে আসছে, এমন একটা শক্ত মানুষের চোখে জল। প্রণব দৌড়ে গিয়ে তন্দ্রাকে বুকে জড়িয়ে নিল। প্রণব চিৎকার করে বলল, কেন এত ইডিয়েট হলাম কেন? প্লিজ ভালো হয়ে যাও না শ্যাম সুন্দরী, আমার কাছে ফিরে এসো। নিঃশ্বাস পড়ছে না তন্দ্রার। প্রণবের পায়ের তলার মাটি সরে যায়। দ্রুত হসপিটাল নিয়ে যায়। যে এমনটা করেছে তাকে শেষ করে দিবে প্রণব।
হসপিটালের তন্দ্রাকে ভর্তি করে ডাক্তার বলে উঠল, উনার অবস্থা একদমই ভালো না। প্রণব ডাক্তারের হাত ধরে অসহায় কণ্ঠে বলল, প্লিজ ডাক্তার, যা লাগে নিন টাকা পয়সা, দরকার পড়লে আমার প্রাণ নিয়ে নিন, তা ওরে বাঁচান প্লিজ। আপনার অবস্থা বুঝতে পারছি, শান্ত হন। প্রণব শক্ত কণ্ঠে বলল, যদি আমার শ্যাম সুন্দরী কিছু হয় ডাক্তার, তাহলে কিন্তু সব শেষ করে দিব আমি। ডাক্তার কিছুটা ভয় পেয়ে যায়, কারণ প্রণবকে মোটামুটি সবাই চিনে। ডাক্তার আস্থা দিয়ে বলল, আমার সবটা দিয়ে চেষ্টা করব। তন্দ্রার চিকিৎসা চলছে। প্রণব বারবার জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কষ্টে বুক ছিঁড়ে যাচ্ছে। নিজের অজান্তেই চোখ দিয়ে বারবার অশ্রু গড়িয়ে পড়ছে। রৌশন এসে প্রণবের কাঁধে হাত রাখতেই প্রণব রৌশনকে জড়িয়ে ধরে বলে উঠল, রৌশন প্লিজ, আমার শ্যাম সুন্দরীকে ঠিক করে দে ভাই, ওকে ছাড়া আমি বাঁচাবো না। রৌশন প্রণবের পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, ভাই শান্ত হন, কিচ্ছু হবে না। প্রণব ছেড়ে দিয়ে চোখে জল মুছে। রৌশন এত বছর ধরে প্রণবকে দেখছে, কখনো কাঁদতে দেখেনি, আজকে প্রথম দেখছে। রৌশন মনে মনে বলল, তন্দ্রা ম্যাডাম, নিঃসন্দেহে আপনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। আপনার জন্য একজন ভিলেনের চোখে জল? এই প্রণব ভাইকে জীবনে দেখিনি। প্রণব শক্ত গলায় বলল, খুঁজে বের কর কে গাড়িতে বম দিয়েছে, প্রাণ নিয়ে নিবি বলে দিচ্ছি। খোঁজ নি যা। ঠিক আছে ভাই। রৌশন বেরিয়ে পড়ে। প্রণব বসে পড়ে অনেক চিন্তা হচ্ছে তার, কখন তার শ্যাম সুন্দরী কথা বলবে। 1 ঘন্টার মতো কেটে গেল। ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে প্রণবের সামনে এসে বলল, প্রণব, আপনার স্ত্রী একদম সুস্থ আছে, 5 মিনিট পর ভিতরে যেতে পারবেন। প্রণব যেন প্রাণ ফিরে পায়, সে ডাক্তারকে জড়িয়ে ধরে খুশিতে বলল, আপনি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন, ধন্যবাদ। ডাক্তার বদলে হাসে। প্রণব ডাক্তারকে ছেড়ে তন্দ্রার কাছে যায়। তন্দ্রার পাশে গিয়ে বসে হাতটা শক্ত করে ধরে। তন্দ্রাকে দেখে তার চোখ আবারও ভিজে আসছে। তন্দ্রার হাতে ভালোবাসার পরশ একে দিয়ে প্রণব আস্তে আস্তে বলল, শ্যাম সুন্দরী জান, আমার তোমাকে যে এত কষ্ট দিয়েছে তার প্রাণ আমি নিয়ে নিব। শুধু জান তুমি সুস্থ হয়ে ফিরে আসো। প্রণব একদৃষ্টিতে তার ভালোবাসার মানুষটিকে দেখছে। দেখতে দেখতে বেশ সময় গড়িয়ে গেছে। তন্দ্রা পিটপিট করে তাকিয়ে দেখে প্রণব একদৃষ্টিতে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তন্দ্রার জ্ঞান ফিরতে দেখেই প্রণব মুচকি হাসে। তন্দ্রা উঠে বসে প্রণব সাহায্য করে। প্রণব তন্দ্রার কপালে ওষ্ঠ ছুঁয়ে আলতো করে জড়িয়ে ধরল। তন্দ্রার কেমন যেন ইচ্ছে করছে বলতে, যে ছাড়েন। তন্দ্রা চাচ্ছে এইভাবেই আগলে রাখুক তাকে। প্রণব ছেড়ে দিয়ে মিষ্টি হেসে বলল, শ্যাম সুন্দরী, এখন কেমন লাগছে? তন্দ্রা একটু হাসার চেষ্টা করে বলল, ভালোই লাগছে। আচ্ছা, আপনি আমাকে এত কেন ভালোবাসেন? প্রণব গভীর দৃষ্টিতে তাকালো, কিছু বলল না। হঠাৎ করেই প্রণবের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই রৌশন বলে উঠল, ভাই, লোকেশন পাঠাচ্ছি, এসে পড়েন। যে বম লাগিয়েছিল তাকে পেয়ে গেছি ভাই। আচ্ছা, আসতেছি। তন্দ্রা সবটা শুনে প্রণব উঠে যাবে, তখনই প্রণবের হাতটা ধরে আদরে গলায় বলল, প্লিজ যাবেন না, এইসব ছেড়ে দিন, নর্মাল একটা লাইফ চাই আমার। প্রণব তন্দ্রার এক গালে হাত দিয়ে আলতো করে ধরে বলল, যান, সব ছেড়ে দিব। কবে ছাড়বেন? আমি মরলে ছাড়বেন? প্রণবের মিনিটের মধ্যে রাগ উঠে গেল। তন্দ্রা চুল ধরে একদম নিজের কাছে এনে শক্ত গলায় বলল, আর একবার এই কথা মুখে আনলে তোর খবর আছে। তন্দ্রাকে ছেড়ে দিয়ে আবার বলে উঠল, সরি জান, প্লিজ সরি, আসি আমি। কথাগুলো বলেই বেরিয়ে গেল। একটু পর তন্দ্রার পরিবারের সবাই এসে হাজির। প্রণব এনেছে ওনাদের। তন্দ্রা নিজের মাকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্রণব লোকেশনে পৌঁছে গিয়ে দেখে একটা ছেলেকে ধরেছে। অনেক জিজ্ঞেস করেও জানা যায়নি কে তাকে পাঠিয়েছে। প্রণব ধমকে বলল, লাস্টবার বলছি, বলকে পাঠিয়েছে? ছেলেটা খুব কষ্টে বলল, আমাকে মেরে ফেলেন, তাও নাম বলতে পারবো না। নাম বললে ওরা আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে, মরে যাব, তাও নাম বলবো না। প্রণব বুঝতে পারে নাম বলবে না, তাই স্পষ্ট গলায় বলল, তাহলে মর তুই। রৌশন আগুন লাগিয়ে দে ওর শরীরে। ওর বসকে খুঁজতে আমার 2 দিন সময় লাগবে না। রৌশন লোকটার শরীরে আগুন লাগিয়ে দেয়, চিৎকার করতে থাকে। প্রণব জলদি হসপিটাল আসে। পরের দিন তন্দ্রাকে নিয়ে বাড়ি চলে আসে।
তন্দ্রাকে বাড়ি দিয়েই একটা জরুরি কাজে বেরিয়ে যায় প্রণব। বিকেলের দিকে বাড়ি ফিরে কিন্তু বাড়ির পরিবেশ ভীষণ আশঙ্কাজনক লাগছে, কয়েকজন গার্ড মরে পড়ে আছে। আত্মা কেঁপে উঠল প্রণবের, দৌড়ে উপরে গেল তন্দ্রার রুমে। সে বাইরে থেকে তালা দিয়ে গেছিল, খুলে ভেতরে গিয়ে দেখল তন্দ্রা কানে ইয়ারফোন দিয়ে গান শুনছে। প্রণবকে দেখে ইয়ারফোন খুলে রাখে। প্রণব ব্যস্ত গলায় বলল, ঠিক আছো জান? কিছু হয়নি তো? তন্দ্রা অবাক হয়ে বলে, কি হবে, ঠিকই তো আছি। পরক্ষণে প্রণবের মাথায় মায়ের কথা আসে, ভয় পেয়ে বলে উঠল, মা। দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল তন্দ্রা ও পিছে পিছে গেল। প্রণব প্রিয়ন্তী রায়ের রুমের সামনে গিয়ে দেখল সব গার্ড মরে পড়ে আছে। প্রণবের ভেতরে যেতে ভয় লাগছে, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে, তবুও দ্রুত পায়ে ভেতরে গিয়ে দেখল তার মাকে কেউ মেরে ফেলে রাখছে, বুকে ছুরি বসিয়ে দিয়েছে। প্রণব দৌড়ে নিজের মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, মা কথা বলো, ও মা দেখো আমি এসেছি তোমার। প্রণব কথা বলো মা। তন্দ্রা কান্না করে দিছে, প্রণবের চোখ দিয়ে আঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। প্রণব কান্না করতে করতেই বলল, মা, ও মা, তুমি ছাড়া আর শ্যাম সুন্দরী ছাড়া কে নেই তো আমার জীবনে, তাহলে কেন আমাকে ছেড়ে গেলে মা? তন্দ্রার বুকটা ছিঁড়ে যাচ্ছে। তন্দ্রা গিয়ে বসে প্রণবের পাশে। প্রণব বাচ্চাদের মতো বলে উঠল, জান প্লিজ বলো না মাকে কথা বলতে। তন্দ্রা কি বলবে বুঝতে পারছে না। ইতিমধ্যে রৌশন এসে হাজির। এমন কাণ্ড দেখে অবাক সে। প্রণবের মাকে নিজের মায়ের মতোই দেখত সে। কান্নায় ভেঙে পড়ল রৌশন। প্রণবের রাগে কপালের রগ ফুলে উঠল, রেগেই বলে উঠল, পাপন রায়, এই জঘন্য কাজটা তুই করতে পারিস, শেষ করে দিব তোকে। রৌশন গিয়ে সান্ত্বনা দেয় প্রণবকে। প্রণব খেয়াল করে ফ্লোরে একটা কাগজের টুকরো পড়ে আছে। কাগজের টুকরোগুলি খুলে পড়তে লাগবো, তাতে লেখা, আমার ছেলে প্রণব, এত সময়ে বুঝে গেছিস সব আমি করেছি, ঠিক ধরেছিস, আমিই করেছি। তোর জীবন থেকে একে একে সবাইকে শেষ করে দিয়ে তোকে শেষ করে দিব, তারপর তোর সবকিছু আমার হবে। এটা তো কেবল শুরু, এরপর তোর শ্যাম সুন্দরীর পালা। ইতি তোর চিরশত্রু পাপন রায়, তোর বাবা। প্রণব চিঠিটা ঢেল দিয়ে ফেলে দেয়, চিবিয়ে চিবিয়ে বলল, পাপন রায়, তুই এইবার মরবি। প্রিয়ন্তী রায়ের শেষ কাজ সম্পূর্ণ করল। প্রণব ভীষণ ভেঙে পড়ছে। রুমে এসে চুপ করে একপাশে বসে আছে। তার মস্তিষ্কে তার মায়ের হাসি মুখটায় ভেসে উঠতেছে, কত সুন্দর স্মৃতি সব মনে পড়ছে। তন্দ্রা কাঁধে হাত রাখতেই কোমর জড়িয়ে ধরে প্রণব। ভীষণ কান্না পাচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। প্রণব কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর সহ্য করতে পারছি না শ্যাম সুন্দরী। পুরো পৃথিবীতে আমি তোমাকে আর মাকেই ভালোবাসতাম, সেখানে মা চলে গেলেন, আবার তোমার ও প্রাণের ঝুঁকি আমি কি করব, মাথা কাজ করছে না আমার। তন্দ্রা প্রণবের চুলে হাত রেখে বলল, আপনি থাকতে আমার কি হবে? প্লিজ এইভাবে ভেঙে পড়বেন না। প্রণব ছেড়ে দেয় তন্দ্রাকে। হাত ধরে নিজের পাশে বসিয়ে অসহায় কণ্ঠে বলল, সব সময় আমার সামনে থাকবে বাড়ির একটা মানুষ, কেউ কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না জান। আমি এতদিন অন্য রুমে থাকতাম, আজকে থেকে এক রুমে থাকবো, বিশ্বাস রাখতে পারো আমি তোমাকে স্পর্শ পর্যন্ত করব না। শুধু চোখের আড়াল করতে চাই না শ্যাম সুন্দরী। আচ্ছা। প্রণব কিছু না বলে সোফায় শুয়ে পড়ল, মনটা ভীষণ খারাপ তার। তন্দ্রা গিয়ে খাটে শুয়ে পড়ল। এইভাবে কিছুদিন কেটে গেল। তন্দ্রা এখন প্রণবকে ভালোবাসতে শুরু করেছে। বিকেলের দিকে তন্দ্রা বায়না ধরেছে ঘুরতে যাবে, তার বাসায় ভালো লাগছে না। তন্দ্রা মনমতো রেডি হয়ে নিল, গাঢ় নীল রঙের কাপড় পরল। হালকা সাজগোজ অপরূপ সুন্দর লাগছে। প্রণব সাদা শার্ট কালো প্যান্ট পরেছে, ভীষণ মানিয়েছে তাকে। তন্দ্রাকে দেখা মাই প্রণব বুকে হাত দিয়ে বলল, ইস নীলপ্রি। তন্দ্রা হেসে প্রণবের সামনে গেল, প্রণবের পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, এলোমেলো চুলে ভীষণ সুন্দর লাগে আপনাকে। প্রণব কপাল কুঁচকে হেসে তন্দ্রার কোমর জড়িয়ে নিজের কাছে এনে নাকে নাক ঘষে বলল, তাই নাকি জান? তন্দ্রা ভীষণ লজ্জা পায়। সরে এসে মিহি কণ্ঠে বলল, আপনি আজকে সাদা পড়েছে, আমি নীল, আমরা দুজন আজকের জন্য শুভ্র নীল। ওকে মহারানী, আপনি যা বলবেন। চলেন এখন। তন্দ্রা প্রণব নদীর পাড়ে যায়।
বিশাল একটা গাছ পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, গাছের নিচে বসার জায়গা, একদম মনোমুগ্ধকর পরিবেশ। তন্দ্রা প্রণব গিয়ে সেখানে বসে। প্রণব তন্দ্রার হাতটা ধরে মিষ্টি করে বলল, তোমার সাথে পড়ন্ত বিকেলে আরো অনেক জায়গা ঘোরা বাকি শ্যাম সুন্দরী। সেই মধুর 3 শব্দ কবে বলবে শ্যাম সুন্দরী, সেদিন এই জীবন ধন্য হবে। তন্দ্রা কিছু বলল না, সঠিক সময়ে সে তার মনের কথা জানিয়ে দিবে প্রণবকে, যার জন্য প্রণব অধীর আগ্রহে বসে আছে। তন্দ্রা হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে অনুভব করছে। তন্দ্রার মনে হচ্ছে তার জীবন ধন্য, পৃথিবীর সর্বসুখ সে পেয়ে গেছে। এইভাবে যে কত সময় বসেছিল হিসেব নেই। পরের দিন বিকেলের দিকে প্রণব কাজে বেরিয়েছে, হঠাৎ করেই তার ফোনে কল আসে। রিসিভ করতেই প্রণব চিনে ফেলে এটা পাপন রায় ছাড়া কেউ না, তাই শক্ত গলায় বলল, কি বলতে চান ফার্স্ট বলেন। পাপন রায় হেসে বলল, ফার্স্ট বলবো কেন, এখন যা বলবো তুই শুনলে আমাকেই বারবার কল দিবি। প্রণব কপাল কুঁচকে বলল, মানে? পাপন রায় ফের হেসে বলে উঠল, তোর জানটা আমার কাছে আছে, পারলে বাঁচিয়ে নি। প্রণব খেপে উঠে বলল, এই পাপন রায় মেরে ফেলবো যদি আমার শ্যাম সুন্দরীর একটু আঁচ লাগে। পাপন রায় রাগ দেখিয়ে বলল, আওয়াজ নিচে কর প্রণব, তোর প্রাণ আমার কাছে, জলদি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, চলে আয়। আর হ্যাঁ, তোর লোকজন ভুলেও আনবি না, তাহলে তোর শ্যামসুন্দরী এখানেই শেষ। না, আমি আসছি। প্রণব আর কিচ্ছু বলল না, রৌশনকে খবর দিয়ে দিছে। লোকেশন অনুযায়ী চলে গেল। তন্দ্রাকে দুজন ধরে আছে, একজন মাথায় বন্দুক ধরে আছে। তন্দ্রা প্রণবকে দেখা মাই কেঁদে উঠল। প্রণব অসহায় কণ্ঠে বলল, জান প্লিজ, ভয় পাবে না, আমি আছি তো। পাপন রায় চেয়ারে বসে আছে, পাশে দোলাও দাঁড়িয়ে আছে। প্রণব রাগী চোখে তাকালো। প্রণবকে বসতে বলল। প্রণব চুপচাপ বসল। কিছু পেপার প্রণবের সামনে দিয়ে বলল, সাইন করো প্রণব, তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দাও। প্রণব সাইন করে দিল। বর্জ কণ্ঠে বলল, এইবার শ্যাম সুন্দরীকে ছেড়ে দিন। দোলা প্রণবের সামনে গিয়ে বলল, কখনোই না, এখন তুমি আরেকটা পেপারে সাইন করবে। প্রণব কপাল কুঁচকে বলল, কিসের পেপার? তোমার আর তোমার শ্যাম সুন্দরীর ডিভোর্স পেপার। প্রণব বসা থেকে উঠে তেড়ে গিয়ে ধমকে বলল, সব সম্পত্তি চেয়েছিস দিয়ে দিচ্ছি, প্রাণ নিয়ে নে আমার, তবুও আমি সাইন করব না। দোলা বিরক্ত নিয়ে বলল, ইস, তোমার প্রাণ তো নিব না, তোমার শ্যাম সুন্দরীর নিব। প্রণব ভয় পেয়ে বলে উঠল, না, কিচ্ছু করবি না শ্যাম সুন্দরীকে। তন্দ্রা কেঁদে কেঁদে বলে উঠল, সাইন করবেন না প্লিজ, মেরে ফেলুক আমাকে। প্রণব তাকিয়ে বলে উঠল, রিল্যাক্স যান। পাপন রায় দোলা হেসে উঠল। দোলা পেপারটা সামনে দিয়ে প্রণবকে বসিয়ে হাতে কলম দিয়ে বলল, সাইন করো প্রণব, তোমার একটা সাইনই তোমার শ্যাম সুন্দরীর প্রাণ বেঁচে যাবে। প্রণবের হাত কাঁপছে। যাকে পাওয়ার জন্য এত কিছু করেছে, সেই তাকেই কিনা পেয়েও হারিয়ে ফেলতে হচ্ছে। তন্দ্রা বারবার মানা করছে। প্রণব দীর্ঘ শ্বাস নিয়ে পেপারে হাত রাখল। হাত চলছে না, তার কি করবে সে? তার প্রাণ যে তাদের হাতে বন্দী। প্রণব তো রৌশনকে জানিয়ে দিয়েছে, সে কি আসবে এখন? প্রণব সাইন করে দেয়। এইবার দোলা তন্দ্রাকে বসায়। তন্দ্রা কিছুতেই সাইন করবে না। প্রণব ভাঙ্গা গলায় বলল, সাইন করে দাও জান, একটা কাগজে কখনো আমাদের বিচ্ছেদ করতে পারবে না। তন্দ্রা তাও সাইন করবে না। দোলার আগে তন্দ্রার চুল ধরতেই প্রণবের রাগ মাথায় চড়ে যায়। দোলাকে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে তন্দ্রাকে নিজের কাছে নিয়ে বলে উঠল, প্রাণ নিয়ে নিব তোর? সাহস কি করে হয় আমার শ্যাম সুন্দরীকে আঘাত দেওয়ার চেষ্টা করিস? ইতিমধ্যে প্রণবের লোকজন এসে পড়ে। রৌশন দোলাকে আর পাপন রায়কে ধরে ফেলে তার লোকজন ঘেরাও দিয়ে দাঁড়িয়ে পড়ে। প্রণব বাঁকা হেসে বলল, নাও গেইম ইজ ওভার মিস্টার পাপন রায় এন্ড দোলা। প্রণব দোলাকে আর পাপন রায়কে চেয়ারে বাঁধতে বলে রৌশন তাই করে। প্রণব সব পেপার পুড়িয়ে ফেলে। তন্দ্রা খামচে ধরে আছে প্রণবকে। প্রণব নরম কণ্ঠে বলল, ছাড়ো প্লিজ যান, কাজ সেরে আসি। তন্দ্রা ছেড়ে দাঁড়ায়। প্রণব পাপন রায়ের সামনে গিয়ে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাবতেও ঘৃণা লাগে, আপনি আমার বাবা ছি এই পাপন রায়, আপনি আমার মাকে মেরেছেন। কি করে পারলেন?
পাপন রায়ের চোখে মুখে কোনো ভয় নেই, জোরদার নেই, মুখে স্পষ্ট গলায় বলল, হ্যাঁ মেরেছি, আমার আর দোলার প্ল্যান। তোকে সব দিক দিয়ে শেষ করে দিব। প্রণব রাগে চেয়ারে লাথি দিয়ে বাচ্চাই গলায় বলল, জানোয়ারের বাচ্চা, তুই কি ভেবেছিস বাবা লাগিস বলে বেঁচে যাবি? এই রৌশন মার। আমার বিন্দু মায়ে কষ্ট হবে না মিস্টার পাপন রায়। রৌশন ইচ্ছে রকম মারে। দোলা ভয় সিটিয়ে গেছে যে তার নিজের বাবাকে ছাড় দিচ্ছে না, তাকে তো ছাড় দেওয়ার কথাই না। প্রণব দোলার সামনে গিয়ে দোলার গাল চেপে ধরে বলল, তোকে কি করব বল? মেয়ে মানুষ চাইলেও মারতে পারছি না, তুই একদম মৃত্যু উপহার পাবি। দোলা ভয় কান্না করতে করতে বলল, ছেড়ে দাও প্রণব প্লিজ। রৌশনকে উদ্দেশ্য করে প্রণব বলল, রৌশন ওর মাথা বরাবর 2টা গুলি করবি। ওকে ভাই। প্রণব গিয়ে তন্দ্রাকে নিজের সাথে জড়িয়ে ধরে, কারণ তন্দ্রা এইসব সহ্য করতে পারে না। রৌশন ঠিক 2টা গুলি করে আর দোলা ওইখানে শেষ নিঃশ্বাস ফেলে। তন্দ্রা ভয় কাঁপছে। তন্দ্রাকে ছেড়ে দিয়ে প্রণব ফের পাপন রায়কে বলল, এমন বাবা যেন পৃথিবীতে কারোর না হয়। রৌশন মেরে ফেল। প্রণব চাইলে নিজের হাতে মারতে পারছে না, হাজার হোক বাবা তো। পরপর 4-5টা গুলির আওয়াজ হয়। প্রণব তাকিয়ে দেখে রক্তে ফ্লোর ভিজে যাচ্ছে, পাপন রায়ও মারা গেল। তন্দ্রা চোখ বন্ধ করে প্রণবকে জড়িয়ে ধরে কাঁপছে। তন্দ্রা কান্না করে উঠল ভয়ে। প্রণব ব্যস্ত গলায় বলল, জান ভয় পেও না। তন্দ্রা মুখ তুলে তাকায় প্রণবের চোখের দিকে। অসহায় কণ্ঠে তন্দ্রা বলল, আমার এইসব ভালো লাগে না, ছেড়ে দিন এইসব। সাধারণ একটা জীবন উপহার দিন আমাকে প্লিজ। প্রণব তন্দ্রার গালে হাত দিয়ে বলল, আচ্ছা জান, আজ থেকে সব বাদ। শুধু তোমাকে একটা কাজ করতে হবে, পারবে করতে? কি কাজ? আমার জন্য দেশ ছাড়তে পারবে জান? এই দেশে থাকলে শত্রু আমার পিছু ছাড়বে না। তন্দ্রা একটু সময় ভেবে বলল, পারব। আপনি পাশে থাকলে সব পারবো আমি। প্রণব মুচকি হেসে তন্দ্রার কপালে ওষ্ঠ ছুঁয়ে দূরে দাঁড়ায়। রৌশন নিচের দিকে তাকিয়ে আছে। রৌশনের কাঁধে হাত দিয়ে প্রণব বলল, তোকে আমার ভাই মেনেছি, তুই আমার ভাইয়ের থেকে বেশি। আমার এই দেশে যত সম্পত্তি আছে সব তোর নামে আমি লিখে দিয়ে যাব। রৌশন অবাক চোখে তাকিয়ে বলল, ভাই এইসব চাই না আমার, আপনি কোথাও যাইয়েন না। রৌশনকে জড়িয়ে ধরে প্রণব বলল, যখনই মন চাবে চলে যাবি। সাবধানে থাকিস, শ্যাম সুন্দরীর জন্য দেশ আমাকে ছাড়তেই হবে। আচ্ছা ভাই, ভুলবেন না আমাকে। রৌশনের কাঁধে হাত দিয়ে মুচকি হেসে বলল, কখনোই না রে ভাই। তন্দ্রা প্রণব আমেরিকা চলে আসে। আসার সময় বাংলাদেশের সব সম্পত্তি রৌশনের নামে লিখে দিয়ে আসে। তন্দ্রা বিশাল বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, বাড়ির নাম শ্যাম সুন্দরী। তন্দ্রা অবাক হয়ে বলল, আমার নামে বাড়ি? প্রণব এক হাতে জড়িয়ে বলল, এটা তোমার বাড়ি যান। অবাক হয়ে বলল, এইসব কবে করেছেন আপনি? যখন থেকে তোমাকে ভালোবাসি তখন থেকেই। তন্দ্রা প্রণব ভেতরে যায়। তন্দ্রাকে একটা রুমে নিয়ে যায় প্রণব। ব্যাগ থেকে কালো একটা কাপড়, জুঁই ফুলের মালা, কালো ছুরি বিছানার উপর রেখে প্রণব বলল, রেডি হয়ে নাও যান, সারপ্রাইজ আছে। কপাল কুঁচকে তন্দ্রা বলল, কিসের সারপ্রাইজ? বললে তো শেষ হয়ে গেল, রেডি হওয়া আসছি আমি। রাত আনুমানিক 11:30 বাজে। তন্দ্রা রেডি হয়ে নেয়। চুলগুলো খুলে দিয়ে জুঁই ফুলের মালাটা দেয়। হাত ভর্তি চুড়ি। অপসরা লাগছে তন্দ্রাকে। তাড়াহুড়ো করে প্রণব রুমে আসে। সেও আজকে কালো শার্ট পরছে, কালো প্যান্ট, কালো ঘড়ি, মারাত্মক সুন্দর লাগছে। তন্দ্রাকে দেখে প্রণব কি বলবে খুঁজেই পাচ্ছে না, মায়াভরা কণ্ঠে বলল, শ্যাম সুন্দরী যান, নিয়ে নাও, তাও এমন রূপে সামনে এসো না, কন্ট্রোল হারিয়ে ফেলি। লজ্জায় তন্দ্রা অন্যদিকে ঘুরে বলল, চুপ করেন। তন্দ্রার চোখটা বেঁধে দেয়। প্রণব কানের কাছে ফিসফিস করে বলল, কিছু তো করলামই না, তাই এত লজ্জা পেলে চলবে? চোখ বাঁধাতে তন্দ্রা বলল, চোখ বাঁধলেন কেন? প্রণব কিছু না বলে তন্দ্রাকে কোলে তুলে নিল। কোথাও একটা নিয়ে যাচ্ছে। প্রণব 5 মিনিট পর তন্দ্রাকে নামিয়ে চোখের বাঁধন খুলে নিয়ে কানের কাছে মুখ এনে বলল, শুভ জন্মদিন শ্যাম সুন্দরী। তন্দ্রা আস্তে আস্তে তাকায়। পুরো রুম তাজা লাল গোলাপ দিয়ে সাজানো। লাল গোলাপ তন্দ্রায় খুব প্রিয়।
দেওয়ালে তন্দ্রা নানান ধরনের পিক দিয়ে সাজানো, টেবিলে কেক রাখা, চোখ যেন সার্থক তন্দ্রার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঠিক রাত 12টা বাজে। তন্দ্রা অবাক হয়ে বলল, আজকে আমার জন্মদিন মনেই ছিল না, আপনি কি করে মনে রাখছেন? প্রণব মুচকি হেসে বলল, ভালোবাসার মানুষের স্পেশাল দিনগুলো মনে রাখতে হয় শ্যামসুন্দরী। আপনি কি করে জানেন লাল গোপাল আমার ভীষণ প্রিয়? জানি সব জানি আমি। তন্দ্রার শক্ত করে প্রণবকে জড়িয়ে ধরে খুশিতে বলল, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। প্রণব তন্দ্রা মিলে কেক কাটল। তন্দ্রাকে প্রণব ডায়মন্ড রিং উপহার দিল। প্রণব তন্দ্রাকে নিয়ে খাটে গিয়ে বসল। প্রণব মুখটা গোমড়া করে বলল, 3 ম্যাজিক্যাল ওরাইড কবে শুনবো ম্যাডাম? তন্দ্রা একটু হেসে বলে, যদি এখনই বলে দিই কি করবেন আপনি? প্রণব বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে বলে উঠল, স্ট্রোক না করে ফেলি। তন্দ্রাও প্রণবের পাশে শুয়ে প্রণবের দিকে তাকায়। প্রণব ও একদৃষ্টিতে তাকিয়ে আছে, দুজনের মুখে পূর্ণতার হাসি। তন্দ্রা মুচকি হেসে বলল, আমি আপনাকে ভালোবাসি মিস্টার ভিলেন। প্রণব অবাক হয়ে তাকিয়ে ফের বলল, কি বললে আবার বলো শ্যাম সুন্দরী প্লিজ আরেকবার। তন্দ্রা হাসল, ফের বলল, আই লাভ ইউ ভিলেন। প্রণব তন্দ্রার ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে মুচকি হেসে বলল, ভালোবাসি শ্যাম সুন্দরী ভীষণ। তন্দ্রা প্রণবকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রণবের জীবন ধন্য। এই একটা কথা শোনার জন্য কত অপেক্ষা, কত কি করেছে সে। দুটি ভালোবাসা আজকে পূর্ণতা পাবে। সমাপ্ত।